যেমন ধরেন এখানে গেলে কি হচ্ছে, টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে, তাই না? এই মেনুটাতে গেলে জি ভাইয়া। টেক্সট এর কালার চেঞ্জ হচ্ছে, ধরেন এই মেনুটাতে গেলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। বুঝতে হবে কোনটা টেক্সট কালার কোনটা ব্যাকগ্রাউন্ড কালার। এটাতে নিয়ে গেলে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটাতে যখন যাচ্ছি শুধু কালারটা চেঞ্জ করতেছে, তাইলে এখানে টেক্সট কালার চেঞ্জ করতেছে। এগুলো সবগুলোতে টেক্সট কালার চেঞ্জ হচ্ছে। যদি এই বাটনটাতে যাই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছে। তো আমরা এই ব্যাপারগুলো দেখবো, মাউস পয়েন্টার যখন নিয়ে যাই তখন আসলে কোন একটা লিঙ্কের কালার কিভাবে, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে, এসব নিয়ে আমরা আজকে দেখাবো। প্রথম হচ্ছে যখনই মাউস পয়েন্টার নিয়ে যাই তখন এটাকে বলা হয় হোভার। হ্যাঁ, আমরা হোভার করি, যে এটাকে বলা হয় হোভার। আমরা যে কোনো কিছু হোভার করতে পারি। আহ, এবার আসে আমি একটা HTML পেজ নিয়ে নিই। index.html, আমি একটা CSS পেজ নিয়ে নিই, style.css। তো HTML পেজও নিলাম, CSS পেজ নিলাম, আমি HTML নিয়ে আসছি। আহ, আমাদের আজকে লিঙ্ক করাবো এটাতে, আর যা যা করাবো আমি অ্যাড করব। আহ, এখানে আমি এরপর আমি অ্যাড করে ফেলবো। ভাইয়া এখানে কি প্রেস করছেন যে একসাথে সবগুলো লেখা চলে এসেছে? না, আপনারা এখন প্রেস করেন না, আপনারা তখন ভুল করবেন। ভুল করবেন বলতে আচ্ছা ঠিক আছে ভাইয়া। শর্টকাট ইউজ করলে আপনারা এই ব্যাপারগুলো ভুল করতে থাকবেন, মানে ট্যাগগুলা বিভিন্ন সময় ভুল করতে থাকবেন। হয়তো বা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবেন না, কারণ এই এডিটরগুলোতে তো আপনার এই ধরনের শর্টকাট আছে। ধরেন আপনার কোনো জায়গায় কাজ করতে গিয়ে নোটপ্যাডে কাজ করতে হচ্ছে, তখন আপনার জি ট্যাগগুলো ভাইয়া। মাথায় থাকতে হবে না, তখন তো ভুলগুলো ধরতে পারবেন না। সো জি ভাইয়া বুঝতে পেরেছি। প্রথম অবস্থায় এটা ফলো করা হচ্ছে রং প্রসিডিউর। সো সেজন্য আমি বলতেছি না। আমরা এটা আর 2-3 ক্লাস পরে গিয়ে আপনারা যখন একটা ডিজাইন তৈরি করে ফেলবেন তখন শর্টকাট কীভাবে নিয়ে আসে, শর্টকাট আমরা কীভাবে নিয়ে আসি ওটা বলে দিব। ঠিক আছে এবার ভাইয়া। আমি যখন HTML ফরম্যাটটা লিখলাম, দেন আমি CSSটা লিঙ্ক করাই দিব। CSSটা এখানে লিঙ্ক করাবো। তো আমরা কি জানি, আমরা জানি যে লিঙ্ক, আরিয়াল, রিলেশন, স্টাইল শিট, তারপর হচ্ছে কি বলেন তো, href। এই কথাবার্তা বলিয়েন, হ্যাঁ, নাহলে না ওই যে জিমাবে আপনাদের। এখানে লিখবো css স্ল্যাশ স্টাইল ডট css। এবার আসি আমার এতটুকু হলো। এবার আসি যে আমি কি করব, আমি যেটা করব আমি একটা লিঙ্ক করব। একটা কি আহ, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করতে পারি, অথবা যে কোনো কিছু করে ফেসবুকে লিঙ্ক মানে করাইতে এটা কি পারেন। এমন যে যে এক পেজের মধ্যে মোর ইনফো থেকে যে আরেক পেজ দেখি ওরকম? হ্যাঁ, ওরকমও হইতে পারে। এই যে এখানে যে মেনুগুলো আছে এগুলাও লিঙ্কের মাধ্যমে করা হয়েছে। ও এখানে যে আচ্ছা আচ্ছা। যতগুলো আছে সবগুলো লিঙ্কের মাধ্যমে করা হয়েছে, বাটনগুলো লিঙ্কের মাধ্যমে করা হয়েছে। হ্যাঁ, সো এখন আমরা লিঙ্ক করব। আমার লিঙ্ক করার জন্য যে ট্যাগটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এখানে ধরেন আমি লিঙ্ক করতেছি যে ফেসবুক, কথার কথা ফেসবুক। এখন এখানে লিখতেছি যে হাইপার লিঙ্ক, তাই না? আমরা লিখবো যে href হাইপার লিঙ্ক। ধরেন এখানে ফেসবুকের লিঙ্ক নিয়ে আসবো, আর ধরেন যে এখানে লিখতেছি যে টার্গেট। ওকে, এখন আমরা যদি এই ডিজাইনটাকে একটু করে দেখে আসি তাহলে কি হচ্ছে। এই যে ফেসবুক, প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব, আন্ডারলাইনটা রিমুভ করব। তাইলে আসলে বলেন তো, আমি যাকে বলবো তিনি আনসার করবেন। হ্যাঁ, শান্তা বলেন তো, এই ফেসবুকের আন্ডারলাইনটা রিমুভ করব কোন সিএসএসটা ইউজ করলে রিমুভ হবে? ভাইয়া এটা হচ্ছে আহ, মানে স্টাইল না ডেকোরেশনের মধ্যে নান করে দিলে হয়ে যাবে। তামান্না আক্তার। টেক্সট ডেকোরেশনে যে মানে নান করতে হবে। কি করতে হবে? নান করতে হবে। কি নাম করব?
পুরোটাই বলেন। এই যে অ্যাঙ্কর ট্যাগে যে টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, ওকে, ঠিক আছে, দুইজনেই ঠিকঠাক ভাবে বলছেন, টেক্সট ডেকোরেশন নান করতে হবে। সো আমি এটাকে ব্ল্যাঙ্ক করে রাখি টার্গেটটা। এখন অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা সিএসএস লিখব। প্রথম অবস্থায় আমি চাচ্ছি যে আন্ডারলাইনটা রিমুভ করতে, হ্যাঁ, তখন আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দেব। সো আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে, এখন রিমুভ হয়ে গেল। সো সুরভি আপনি বলেন তো, আমি চাচ্ছি কি আমার এটার ফন্ট সাইজটা বলে দিলাম, ভাববেন এটাকে মাঝখানে মিডলে নিয়ে আসবো, কি ইউজ করবো, কোন সাইজটা করবো? সুরভি। এটা স্যার হবে টেক্সট অ্যালাইন, ওকে, টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, কাজ করে না কেন? অ্যাঙ্কর থেকে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে না তো, ভুলে গেছেন না এটা? আমি বলি হ্যাঁ বলেন। এটা হচ্ছে কি H1 ইউজ করতে হবে অ্যাঙ্কর ট্যাগ ছাড়া? H1 ইউজ করে বা অন্য কোনো ট্যাগ ইউজ করলে তখন অ্যাঙ্কর ট্যাগ এই ইয়াটা কাজ করবে, নাহলে অন্য একটা মেথডে করা যায়, সেটা একটু ডেপথের কথাবার্তা, সেজন্য এখন শেয়ার করতেছি না। সো চলে আসছে আবিদা মাহমুদ, আপনি বলেন তো যে এটা বেশি সহজ হয়ে যায় কোয়েশ্চেনটা, এটা কালার চেঞ্জ করব। আবিদা মাহমুদ জি স্যার। আছেন আপনি? স্যার এটা কালার চেঞ্জ করতে হলে স্যার ওখানে গিয়ে স্যার কালার কি কালার মানে কালার লিখতে হবে, কালার লিখে হ্যাঁ, দেন স্যার আপনি HTML থেকে করতে পারেন, RGB দিয়ে করতে পারেন। ওকে, আচ্ছা আমি কি একটা কালার বলবো? বলেন। অথবা স্যার আপনি ক্রোম থেকে গিয়ে যে কোনো একটা কালার কপি করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা স্যার এত কষ্ট দেওয়ার দরকার নেই, HTML কালার কালারটা বলে স্যার তো এটাই জানতে চাচ্ছে যে আমি জানি কি না কোন কোন জায়গা থেকে কালার আনা যায়। আচ্ছা, ভালোই করছেন একটু কষ্ট দিয়ে। আমরা একটা কালার নিয়ে আসি, আমরা কি করব? আচ্ছা, আমরা RGB কোড ইউজ স্যার করব। এখান থেকে কপি করতে হবে। আমি RGB ইউজ করব, কিভাবে করব বলেন তো? স্যার তাহলে এখান থেকে RGB তো আমি করি নাই স্যার, বাট আমি যতটুকু জানি যে RGB লিখে করতে হয়, কালার কপি করে নাম্বারটা কপি করে আচ্ছা, হয়তো হইছে। ওখানে গিয়ে পেস্ট করে দেন সামনে হয়তো RGB লিখতে হয়। আমি কালকে তো শিওর ছিলাম না, এই জন্য RGB করতে পারিনি, পরে আজকে একজন হয়তো করছে তারটা দেখলাম। কেন আপনি ভিডিও দেখেন নাই? স্যার ভিডিও দেখেন নাই ক্লাসের? জি স্যার ভিডিও তো দেখছি স্যার, ওই জায়গাটা হয়তো আমি স্কিপ করে ফেলছি, কাজ করতে থাকি তো, আর আপনি তো স্যার বলতে থাকেন, আমি তার পজ করে মানে কাজ করি না, এই জন্য হয়তো মিস হয়ে গেছিল। তো আচ্ছা, আমরা RGB নিচ্ছিলাম। RGB কালার কোড নিলাম, চেঞ্জ হচ্ছে না কেন? ও,
সো আমরা RGB কালার কোড নিলাম। RGB কালার কোড নেওয়ার পর এখন আমি যেটা করতে যাচ্ছি যে আমার মাউস আমি যখনই কি নিয়ে যাব, আমার মাউস পয়েন্টার যখন এই লিঙ্কের উপর নিয়ে যাব এটার কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা এরকমই তো চাচ্ছি যে আমাদের মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি বাটন বলেন লিঙ্ক বলেন সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা দেখতেছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা যদি দেখি তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে ওভার, যখনই আমরা মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কোনো অ্যাকশন করতে যাচ্ছি, কোনো ঘটনা ঘটাইতে যাচ্ছি বা কোনো ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি, যখনই আমরা কোনো ট্যাগের উপর মাউস নিয়ে যাওয়ার পর কোনো ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি বা কোনো অ্যাকশন করতে যাচ্ছি, তখন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে যে কি হোভার। সো আপনি যে ট্যাগটা নেবেন ওই ট্যাগের নাম এখানে হচ্ছে যে কুলম, দেন হচ্ছে হোভার। হোভারে গিয়ে আপনি এখানে অনেক কিছুই করতে পারেন, এখানে যা যা লিখে দিবেন তা হবে। ধরেন প্রথম অবস্থা আমি কালারটা চেঞ্জ করে দেব, আমি কালারটা করে দিচ্ছি ধরেন রেড। এখন আমার মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে এটার কালার রেড হয়ে যাবে। আমি রিলোড দিচ্ছি, দেখছেন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো যখনই আমরা কোনো কন্টেন্ট বলতে বিশেষ করে সবচেয়ে বেশি ইউজ করি আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে, অন্য কোনো কিছুতে তেমন ইউজ করা হয় না, বাট অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যে কেন করি, ধরেন এটা যদি এমনিতে নর্মালি থাকে তখন আমরা বুঝতে পারি না যে এটা লিঙ্ক কিনা, সেটা অন্য একটা মেথডে বুঝতে পারি। লিঙ্ক কিনা সেটা হচ্ছে যে এখানে গেলে হ্যান্ড আইকন চলে আসে, সেজন্য আমরা বুঝতে পারি লিঙ্ক। কিন্তু যখনই আমরা কোনো লিঙ্ক ইউজ করি তখন অবশ্যই এটাতে হোভার করে, মানে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর আমাদের একটা পরিবর্তন আসবে, সেটা হইতে পারে কালার পরিবর্তন, সেটা হইতে পারে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, সেটা হইতে পারে এখানে নিচে আন্ডারলাইনও আসতে পারে। যদি আপনি হোভারে এসে যদি লিখে যান টেক্সট ডেকোরেশন, আমরা আমাদের মতো CSS লিখতে পারি। আমরা এতদিন পর্যন্ত যা শিখে আসলাম ওগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি চাইলে। টেক্সট ডেকোরেশন যদি আমি আন্ডারলাইন লিখে দিই, দেখেন আমার এখানে কিন্তু আন্ডারলাইন চলে আসবে। যখন মাউস পয়েন্টার নিয়ে যাব এই যে আন্ডারলাইন চলে আসছে, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আন্ডারলাইন চলে আসছে। আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারবো। হ্যাঁ, সবগুলো কিন্তু একসাথে করি না, বাট আমি সবগুলো একসাথে দেখাচ্ছি আর কি কি ইউজ করা যায়। সো এখানে আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার রেডের সাথে ব্ল্যাক। সো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ হবে না, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে এর জন্য, যার কারণে এখানে প্রপার কাজ করবে না ব্যাকগ্রাউন্ড কালারটা। আমরা আর কি ইউজ করতে পারি, ধরেন যে আমরা ইউজ করতে পারি, যদি আমরা দেখি ট্রাই করে দেখি বর্ডার ইউজ করে দেখি 2 পিক্সেল সলিড আর রেড। ফাইন। যখনই আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগগুলো হচ্ছে যে ব্লক না, ব্লক মিন্স হচ্ছে যে যখনই আমরা H1 ইউজ করি H1 এর মধ্যে কি করি, ব্যাকগ্রাউন্ড কালার দিই বা কালার ইউজ করি, H1 বলেন B ট্যাগ বলেন, এগুলো সবগুলো ব্লক।
ব্লক মিন্স হচ্ছে যে আপনার ফুল উইথ জুড়ে থাকবে, মানে একটা আপনার স্পেস নিয়ে নেবে ফুল উইথ জুড়ে। কিন্তু অ্যাঙ্কর ট্যাগ বলেন, লেবেল বলেন, এগুলা হচ্ছে ব্লক না। সো এগুলা উপরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার আসবে কীভাবে, যার স্পেস আছে, পিছনে জায়গা আছে ওর ব্যাকগ্রাউন্ড আনার জন্য, বা একটা নির্দিষ্ট কি বলে স্পেস আছে, যেমন ধরেন আমি এভাবে বললে বুঝবেন না আপনারা, আমি একটু পাওয়ার পয়েন্টে যাই, এঁকে দেখাই যে আসলে ব্যাপারটা কি, নাহলে টাফ বুঝতে কষ্ট হয়ে যাবে আপনি আমার কথাটা। আমরা যখন কোনো হেডিং ট্যাগ ইউজ করে থাকি, ব্যাকগ্রাউন্ড কালার তখনই হবে ধরেন এটা একটা বক্স আকারে থাকলে এটার ভিতর যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে এই বক্সটার ব্যাকগ্রাউন্ড হবে। যেহেতু আমাদের অ্যাঙ্কর ট্যাগগুলোর জন্য এই ধরনের বক্স ক্রিয়েট হয় না, মানে ব্লক ক্রিয়েট হয় না, যেগুলো H1 বা বলেন যে H1 তারপর হচ্ছে যে পি ট্যাগ, এগুলোর জন্য ব্লক ক্রিয়েট হয়। বাট অ্যাঙ্কর ট্যাগ বলেন, লেবেল বলেন, এগুলোর জন্য এই ধরনের ব্লক ক্রিয়েট হয় না, যার কারণে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলেও এটা কাজ করে না। যদি আমরা কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা নতুন আমাদের সিএসএস লিখতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক যখন লিখি তখন আমাদের এই ট্যাগটা, অ্যাঙ্কর ট্যাগটা একটা ব্লক আকারে হয়। ব্লক আকারে মিন্স হচ্ছে এই ধরনের একটা বক্স হয়ে যায়। সো এটাতে তখন ব্যাকগ্রাউন্ডটা কাজ করে, এটাতে তখন আপনার বর্ডারটাও কাজ করবে। যদি আপনার এই বক্সে না থাকে, একটা ব্লগই না থাকে, তাহলে তো এটার ব্যাকগ্রাউন্ডটা কোথায় আসবে, তাই না? সো একটা টেক্সটের তো ব্যাকগ্রাউন্ড হইতে পারে না, একটা নর্মাল টেক্সট লিখলেও এটার কোনো ব্যাকগ্রাউন্ড আসতে পারে না। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি টেক্সটের ব্যাকগ্রাউন্ড না আসে, ধরেন এখানে আমি একটা H2 ট্যাগ নিলাম এবং এটাতে লিখলাম যে ওয়েব ডিজাইন, এবং এই S2 ট্যাগের জন্য যদি আমি CSS লিখি, ধরেন S2 ট্যাগের জন্য যদি আমি CSS লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অলিভ দিলাম, হ্যাঁ। সো এটার ক্ষেত্রে দেখবে যে ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফুল উইথ জুড়ে আসতেছে। সো এটা একটা ব্লক আকারে আছে, ফুল উইথ জুড়ে আসতেছে সেই জন্য। কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগ বলেন, লেবেল ট্যাগ বলেন, এগুলো ব্লক না। সো এগুলার জন্য যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তখন আমাদের একটা সিএসএস লিখতে হয়, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা আসলে এত কিছু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা লিখতে হয়। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে ডিসপ্লে ব্লক করতে হবে, হ্যাঁ। সো আমরা আসলে যে জিনিসগুলো করে থাকি, যে ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগগুলো মূলত লিঙ্ক করানোর কাজে। সেটা আমি প্রথম দিনে বলছি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আপনি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্কও করাইতে পারেন, নিজের ওয়েবসাইটের বিভিন্ন পেজের লিঙ্কও করাইতে পারেন। মনে করেন আমার এই ওয়েবসাইটের মধ্যে হোম, অ্যাবাউট, আওয়ার সার্ভিস, কালার, গ্যালারি, কন্ট্যাক্ট আছে, এরকম 6টা পেজ আছে। যখন আমি অ্যাবাউটে ক্লিক করতেছি তখন কি আমার অ্যাবাউট পেজটা ওপেন হচ্ছে, আমি যখন কালারে ক্লিক করতেছি তখন কালার পেজ, তাইলে এই কালার লেখাটার সাথে কালার পেজটা লিঙ্ক করাইছি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ। একটা একটা ওয়েবসাইটের নিজেদের পেজের মধ্যে যখন লিঙ্ক করে সেটা ইন্টারনাল লিঙ্ক, যখন আমরা অন্য কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করাই সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। সো এই লিঙ্ক যখন করাইতে চাই তখন আমরা যে জিনিসগুলো করে থাকি, তখন হয়তো আমরা কালারটা চেঞ্জ করি ওই হাইপার লিঙ্কের, অথবা আমরা যেটা করি হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ওকে, এই দুইটা থেকে যে কোনো একটা করে থাকি। সো ঠিক তাই করতেছি আমরা, যে এখানে আমরা প্রথম অবস্থায় দেখছি যে আমাদের কালারটা চেঞ্জ করে, দ্বিতীয় অবস্থায় দেখছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, এবং এটার সাথে আমরা কি চেঞ্জ করছি,
বর্ডারটাও চেঞ্জ করে নিছি। এখন চাইলে আচ্ছা আমরা কি, এটা তো ফুল উইথ জুড়ে আসছে না, এটাকে কি আমরা আরো ছোট করতে পারি, অ্যাজ ওয়েল একটা বাটনের মতো কি করতে পারি? মানে এত বড় বিশাল জায়গা নেই, একটা বাটনের মতো স্পেস নেবে বা এই টাইপের বাটনের মতো হবে, এটা কি আমরা করতে পারি? জি ভাইয়া, করা যায়। আচ্ছা কিভাবে করতে পারি, মানে কারো কোনো আইডিয়া আছে যে আমরা এটা এইভাবে করা যায়? মনে হয় যার যেটা আসে সেটা বলতে পারবেন। মানে আমরা যেরকম ভাবে বর্ডার বাটন সাইজ তৈরি করি। যদি কিছু থাকে সেটা ইউজ করতে পারি। বুঝি নাই। বর্ডার সাইজ ভাইয়া, বর্ডার সাইজ? বর্ডার সাইজ বর্ডার সাইজ দিয়ে তো বর্ডার রিলেটেড কাজ হবে। এই যে বর্ডার আছে, যে বর্ডার আমি চাচ্ছি যে এই ফুল, এটা তো ফুল উইথ জুড়ে আছে, আমি চাচ্ছি যে না শুধু ফেসবুক লেখাটা পর্যন্ত থাকবে উইথটা, মানে এটাই কালার হবে, বাকিগুলা কালার হবে না, মানে বাকিগুলা ব্লক হবে না আর কি। তাহলে বাটন ইউজ করতে হবে লিংকের মধ্যে। আচ্ছা আমি আমি ট্রাই করে দেখি আসলে হচ্ছে কিনা। ধরেন আমরা একটা উইথ ইউজ করে দেখি যে 200 পিক্সেল মতো, দেখি কিছু হয় কিনা, কোনো চেঞ্জ আসে কিনা। আসছে? এখন কিন্তু এখন এটা সেন্টার থেকে হ্যাঁ এখানে চলে আসছে। এটা এটাকে সেন্টার করতে গেলে আরেকটা কাজ করতে হবে, বাট আমার লক্ষ্য এটা না, সেন্টার করতে গেলে আরেকটা কাজ করতে হবে। বাট আমার এখানে এটা আসতেছে ঠিকঠাক ভাবে, মানে আমি যেটা চাচ্ছি যে ছোট করতে যাচ্ছি বাটনের মতো, সেটা হচ্ছে। সেটা তো হচ্ছে। ওকে, তাহলে সেজন্য আমরা কি করতে পারি, যে এটাকে কি করছিলাম যে সেন্টার, এটা সেন্টার দিয়ে না দিই বাটনের মতো আমাদের কি হচ্ছে, তাই না? তাহলে একদম যদি একদম সহজ ভাষায় বলি, এখন এখানে আমি অনেকগুলা ট্যাগ, অনেকগুলো সিএসএস আপনাদেরকে শিখাই ফেলছি, বাট একদম যদি সহজ ভাষায় বলি, যে আমরা যখন কোনো লিঙ্কের হোভার করতে চাই, এটাকে হোভার বলি, আমরা লিঙ্কের হোভার করি, তখন এখানে অ্যাঙ্কর ট্যাগে লিখি, তারপর কোলন, তারপর হচ্ছে হোভার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা যেটা করব যে কালার চেঞ্জ করি অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এই টাইপের। এখন আমি সুন্দর একটা, ওরা যেভাবে, আমরা যদি ওদেরগুলো একটু করে ফলো করি, যে ও প্রথম অবস্থায় একটা টেক্সটের কালার চেঞ্জ করছে, এখানে টেক্সটের কালার চেঞ্জ করছে, এখানে একটা লিঙ্ক বাটন অ্যাড করছে, হ্যাঁ একটা লিঙ্ক বাটন অ্যাড করছে। সো আমরাও যদি ওই ধরনের লিঙ্ক বাটন অ্যাড করতে চাই, তাহলে আমাদের কেমন আসবে, হ্যাঁ আমাদের ডিজাইনটা কেমন হবে যদি আমরা লিঙ্ক বাটন, এই ধরনের লিঙ্ক বাটন অ্যাড করতে চাই, যে মাউস পয়েন্টার নিয়ে গেলে এটার হচ্ছে বাটনের কালার চেঞ্জ হচ্ছে। ধরেন আমরা একটা লিঙ্ক দিয়ে এই ধরনের একটা যদি বাটন আমরা ক্রিয়েট করে ফেলি তাহলে কেমন হবে, হ্যাঁ। তো আচ্ছা লিঙ্কটা আমি আর কিছুক্ষণ পরে দেখাচ্ছি। বাটনটা দেখানোর জন্য আরেকটা নতুন জিনিস অ্যাড করতে হবে, শিখাইতে হবে। কিন্তু এইটুকু পর্যন্ত জেনে রাখেন যে যখনই আমরা হোভার করতে চাই, এখানে কি হচ্ছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, অন্যান্য সিএসএস গুলো চেঞ্জ করতে পারবো, চাইলে এখানে আমরা ফন্ট সাইজটা কমাই দিতে পারবো, ইচ্ছা মতো ফন্ট সাইজ নিয়েও কাজ করতে পারবো। যেমন ধর আমি 10 পিক্সেল করে দিচ্ছি, মাউস পয়েন্টার যখন যাবে দেখেন ফেসবুকে ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, নিচে চলে আসছে। সো এখানে আরও কিছু করতে পারে, আমরা ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দিতে পারি। এখানে ফন্ট ফ্যামিলি হবে যে টাইমস নিউ রোমান, আমরা ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দিতে পারি যখন টাইমস নিউ রোমান হয়ে যাবে, বা অন্য আরেকটা ইয়া নিয়ে আসলে, ফন্ট ফ্যামিলি নিয়ে আসলে ওইটাও কাজ করবে। এরপর আমরা আর কি কি শিখলাম, কি কি সিএসএস শিখলাম বলেন তো? আর শিখছি এগুলোর বাইরে? কিচ্ছু বলেন না কেন, কথাবার্তা বলেন। আচ্ছা তাহলে আমরা যদি লিঙ্ক করাতে চাই, আমরা যখন লিঙ্ক করতে চাই তখন আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি,
একটা এই ধরনের বাটন আমরা নিয়ে আসতে পারি। সো এই ধরনের বাটন নিয়ে আসার জন্য একটু কাজ করতে হবে আমাদের, আর আরও দু একটা সিএসএস প্রপার্টি আমাদের শিখতে হবে। তো আমরা তারপরে এখান থেকে এই ধরনের বাটন আমরা নিয়ে আসতে পারবো লিঙ্ক করে করে। তার জন্য আমাদের যেটা জানতে হবে যে প্যাডিং বা মার্জিন কি, প্যাডিং ব্যাপারটা কি। প্যাডিং ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা কন্টেন্ট নিই, আমি বোঝার সাথে এটাকে ইউজ করতেছি যে দেখেন দিস এলিমেন্ট হ্যাজ এ প্যাডিং অফ 70 পিক্সেল। সো এটা একটা টেক্সট, ধরেন আমরা একটা টেক্সট নিলাম, যে এখানে যে H2 টেক্সট, H2 না, যে কই গেল আমাদের, এখানে H2 তে লিখতেছি কি ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ধরেন আমরা বর্ডার দিই। তাহলে বর্ডার হচ্ছে যে 1 পিক্সেল, সরি 2 পিক্সেল, সলিড রেড। তো দেওয়ার পরে কি হচ্ছে দেখেন চারিদিকে একটা বর্ডার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ওয়েব ডিজাইনের চারিদিকে একটা স্পেস থাকবে, চারিদিকে কি থাকবে, স্পেস থাকবে। সেটা লেফট, এটা হচ্ছে লেফট, টপ, রাইট, বটম, চারিদিকে চতুর্দিকে একটা কি থাকবে, স্পেস থাকবে। আচ্ছা এটাকে যদি হ্যাঁ, এই স্পেসটা করার জন্য প্যাডিংটা আর মার্জিনটা ইউজ করা হয় তাই না? হ্যাঁ, আমরা যখন ভেতর থেকে প্যাডিং করব, এক্সপ্যান্ডটা এভাবে করব, ধরেন যে আমি একটা বক্স নিলাম, এই বক্সের যখন ভেতর থেকে কোনো কন্টেন্টের স্পেসিং হয়, ভেতর থেকে কোনো কন্টেন্টের স্পেসিং হয়, ভেতর থেকে এক্সপান্ড হচ্ছে, তখন সেটাকে বলা হয় প্যাডিং। হ্যাঁ, ভেতর থেকে এক্সপান্ড হচ্ছে তখন সেটাকে বলা হয় যে প্যাডিং। আর যখন দুইটা কন্টেন্টের বাইরে থেকে যখন কোনো স্পেস নেই ওটাকে বলা হয় মার্জিন। আমরা দুইটাই দেখব, আমরা আগে প্যাডিংটা দেখে নিই। ভেতর থেকে এক্সপান্ড হয় চতুর্দিকে, আপনি যে পাশে দিচ্ছেন, হ্যাঁ ধরেন আপনি লেফট টপ যে দিক থেকে দিচ্ছেন, আপনার এখানে একটা বক্স বলেন, আপনার টেক্সট বলেন, যাই আছে, এটা ভেতরের জায়গা থেকে স্পেসটা এক্সপান্ড হবে। সো এরকম যদি করতে চাই তাহলে আমরা ইউজ করব যে একটা সিএসএস, যেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং ইউজ করার পর আপনি যত পিক্সেল দেবেন তত পিক্সেল ভেতর থেকে এক্সপান্ড হবে। সো আমি দিচ্ছি যে ধরেন 100 পিক্সেল, একদম ভালোভাবে বোঝার জন্য আপনাদের। সো 100 পিক্সেল দিচ্ছি, এটা চতুর্দিক থেকে 100 পিক্সেল নিয়ে নেবে, দেখছেন, এই পাশ থেকে 100 পিক্সেল, এই পাশ থেকে 100 পিক্সেল, এই পাশ, যেহেতু রাইটে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো স্পেস খালি আছে, সেজন্য আমরা এটা বুঝতে পারতেছি না। কিন্তু আমাদের যদি লেফট টপ বটম যদি দেখি, হ্যাঁ তিনটা দেখি, তাহলে এটাকে 100 পিক্সেল করে স্পেস নিয়ে নিচ্ছে। আমি চাইলে এটাকে আরও কমাই দিতে পারি, যেমন ধরেন যে আরও বাড়াইও দিতে পারি, কমাইও দিতে পারি, নিজেদের ইচ্ছা মতো সুবিধা মতো আমরা কি নিব, স্পেস নিতে পারি, প্যাডিং করতে পারি। ধরেন যে সব কিছুতে আমরা প্যাডিং করে থাকি, এই বাটনটা প্যাডিং, এখানকার যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা এটা একটু পরে দেখব যে হ্যাঁ এটা তো কি করা আছে, প্যাডিং করা আছে। সো প্যাডিং তখনই আমরা করি যখন আমাদের প্রয়োজন হয় যে কোনো একটা বাটন বলেন, কোনো একটা টেক্সটের চতুর্দিকে আমাদের কি স্পেস নিতে হচ্ছে, তখন আমরা প্যাডিং করি। এখন আরও অনেকভাবে প্যাডিং করা যায়, আর প্যাডিংয়ের আরও অনেক আছে, যে আমি শুধু টপ থেকে প্যাডিং করতে চাচ্ছি, তখন আমি কি লিখব, প্যাডিং টপ। আমার প্যাডিং টপ থেকে কি কত 50 পিক্সেল নিচে চলে আসছে। দেখেন এগুলো কিন্তু এরপরে কিন্তু লেফট আর রাইটে কিন্তু কি কোনো প্যাডিং নাই, বর্ডারের সাথে একদম রাইট এবং লেফটে বর্ডারের সাথে আছে কন্টেন্টটা। এখন আমি যদি বলি যে না আমি প্যাডিং রাইট করব, প্যাডিং লেফট করব, যে ধরেন যে 100 পিক্সেল, সরি এখানে ইকুয়াল সেন্ড করে গেছে, ধরেন যে 100 পিক্সেল, হ্যাঁ, তাহলে এখন প্যাডিং লেফট থেকে কোন দিকে 100 পিক্সেল সরে আসবে। আমি বলতে চাচ্ছি যে না আমি টপ করব, এই বটম করব, যে মানে আমি নিজের ইচ্ছা মতো সবগুলা নিজের ইচ্ছা মতো আমি পিক্সেল বা সাইজ সেট আপ করে দিচ্ছি। যেন আমি বলতেছি যে প্যাডিং বটম করব, যে 10 পিক্সেল শুধু,
এই যে দেখেন 10 পিক্সেল। তাহলে আমরা নিজেদের পছন্দ, এবং রাইটে যেহেতু আমার অনেক স্পেস আছে আমি রাইট করবো না, যদি রাইট দিই তাহলে রাইটই হবে। আর যদি আমরা শুধু, এটা হচ্ছে শর্ট হ্যান্ড, যদি আমরা শুধুই প্যাডিং ইউজ করি এবং প্যাডিং ইউজ করে যখন আমরা কোনো একটা সাইজ বলে দেব, কত পিক্সেল সেটা বলে দেব, সেটা চারটা চারিদিকের জন্য আপনার কাজ করবে, টপ বটম লেফট রাইট, চতুর্দিকের জন্য আপনার কি করবে, কাজ করবে। বুঝতে পারছেন প্যাডিং ব্যাপারটা কি? ভাই একটা কথা ছিল, বলে ফেলেন। প্যাডিংটা কি আমরা হচ্ছে সেন্টারেও করতে পারবো? প্যাডিং সেন্টারে করবো না তো, সেন্টার হইলে, টেক্সট সেন্টার হইলে তখন কি প্যাডিং করতে পারবো এটা বলতেছেন? জি। টেক্সট সেন্টার হোক, টেক্সট লেফট হোক, রাইট হোক, সব জায়গায় আপনি প্যাডিং করতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি যে জিনিসগুলো শেখাচ্ছি, যে এখানে কালার ইউজ করতেছি, আমরা অনেকগুলা সিএসএস এখন পর্যন্ত শিখে ফেলছি প্রপার্টিগুলো। এখন আপনি সেগুলো সব জায়গায় ইউজ করে দেখতে পারবেন, সব জায়গায় ইউজ হবে। যেমন ধরেন আমরা টেক্সট ডেকোরেশন শিখলাম যে নান করা, সো সেটা আমার যেখানে প্রয়োজন হচ্ছে আমি ওখানে ইউজ করে ফেলতেছি। যেমন ধরেন যে এখানে আমি S2-তে প্যাডিং ইউজ করতেছি, তার মানে এই না যে শুধু S2-তে প্যাডিং ইউজ করা যাবে, অন্য কোথাও ইউজ করা যাবে না, এরকম কিন্তু না। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, বাট আপনি সব জায়গায় এটা ইউজ করবেন। সেটা ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেটা লিঙ্কের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সব দিক দিয়ে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন এই লেখাটাকে যদি টেক্সট সেন্টার করে দেন তো সেন্টারে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার যদি করে দেন আসবে, তখন আপনার লেফট আর রাইটের প্যাডিংগুলোর দরকার নাই। আপনি টপ আর বটম করবেন তখন তো লেফট আর রাইটে তো হিউজ পরিমাণ স্পেস অলরেডি আছে, তাই না? এই যে টপ আর বটমেরটা বোঝা যাচ্ছে, লেফট আর রাইটে যে প্যাডিং হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। বুঝে নাই? বুঝতেছি না, কথা শুনতেছি না। আচ্ছা, তাইলে আমি বলি, আমরা যখন প্যাডিং ইউজ করব তখন আমরা যদি শুধু প্যাডিং লিখি তাহলে চারদিক থেকে প্যাডিং হবে, লেফট রাইট টপ বটম, এবং আমরা চাইলে নিজেদের পছন্দ মতো প্যাডিং সেটও করে দিতে পারি। ইন্ডিভিজুয়াল সেটে আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং টপ রাইট বটম লেফট, এবং এখানে এক্সাম্পলও দেওয়া আছে। এবং শর্ট হ্যান্ড যদি লিখি যে প্যাডিং, যদি শর্ট হ্যান্ড লিখি তাহলে শর্ট হ্যান্ডও লিখতে পারি। আর অনেক মেথডে লেখা যায়, প্যাডিং এক লাইনেও লিখে দেওয়া যায়, এক লাইনেও আমরা প্যাডিং সেট আপ করে দিতে পারি। কীরকম? প্যাডিং টপ লেফট বটম এগুলো এভাবে না লিখে আমি এক লাইনে লিখে দিতে পারি শর্ট হ্যান্ড। প্যাডিং লেখার পরে প্রথমটা হচ্ছে যে প্রথম ভ্যালুটা, যদি আমরা কোনো প্যাডিং ইউজ করতেছি না, আমরা দেখি নর্মালি এই যে আমি এখানে তো আমি ইউজ করতে পারবো না, লেফট আর রাইটের দরকার নাই। তো আমাদের ভ্যালুটা কিভাবে শুরু হয়? প্রথমটা হচ্ছে লেফট, তারপর হচ্ছে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, এই পাশ থেকে শুরু হয় সার্কেল এই ইয়াটা। সো আমি যখন প্যাডিং ইউজ করব প্রথমটাতে আমি লেফটে কোনো প্যাডিং রাখতে যাচ্ছি না, সেজন্য আমি ধরেন 0 পিক্সেল করে দিচ্ছি। এটা হচ্ছে লেফটের ভ্যালু। টপের ভ্যালু হচ্ছে সেকেন্ডটা, টপের ভ্যালু বলতেছি যে আমি 100 পিক্সেল হবে, ওকে ফাইন। রাইটের ভ্যালু 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে রাইটের ভ্যালুটা ধরেন আমি বলে দিচ্ছি যে রাইটও করো, কি রাখবো না, রাইটে কোনো প্যাডিং রাখবো না। আমরা বটমে যদি প্যাডিং রাখতে চাই ধরেন 50 পিক্সেল প্যাডিং রাখবো। দেখেন এটার উপরে 100 পিক্সেল, প্রথমে এটাতে কাজ করছে না।
সরি আমি একটু ভুল বললাম। প্রথমটা হচ্ছে যে টপ থেকে শুরু হবে। প্রথমটা হচ্ছে টপ, তারপর হচ্ছে লেফট, রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। সো প্রথমে যেহেতু জিরো দিয়েছি তখন আমার টপ থেকে কাজ করতেছে না, দুইটাই জিরো, মানে একটা মিস্টেক করার কারণে দুইটাই মিস্টেক হয়েছে। সো প্যাডিং যখন আমরা কি প্রথমটা হচ্ছে টপ ভ্যালু আমি 20 পিক্সেল দিলাম। লেফট রাইট আমার দরকার নাই, লেফট রাইট হচ্ছে যে সবার শেষে লেফট রাইট। প্রথম ভ্যালুটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে যে আপনার রাইট, তারপরে ভ্যালুটা হচ্ছে যে বটম, তারপরে ভ্যালুটা হচ্ছে যে রাইট আর লেফটের। সো এভাবেই শুরু হয়। সো আমরা এভাবে শর্ট হ্যান্ডভাবেও লিখতে পারি, আপনার ইন্ডিভিজুয়ালি লিখতে পারি, কিছুক্ষণ আগে যেটা দেখাইছি প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট। আবার শুধুমাত্র প্যাডিং দিয়েও কি আমরা সবগুলা ভ্যালু একসাথে অ্যাসাইন করে দিতে পারি। তাহলে আমরা এখন কি দেখলাম, আমরা যে কোনো কন্টেন্টের মধ্যে ভেতরের সাইড থেকে যদি এক্সপান্ড করতে চাই, কোনো স্পেস যদি আমরা নিতে চাই, তাহলে আমরা কি ইউজ করব, প্যাডিং ইউজ করব। ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার। এবার হচ্ছে যে জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, প্যাডিং হচ্ছে যে এটা গেল। এরপরে হচ্ছে যে আমরা হাইপারলিঙ্ক নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আর মার্জিন কি? প্যাডিং আর মার্জিন সেম জিনিস, একটু ভিন্নতা আছে। প্যাডিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কন্টেন্ট যেটা আছে তার ভেতরে কি হয়, এক্সপান্ড হয়। আর যখন এই মার্জিন বলি তখন অন্য যে ডিপ থাকে বা অন্য যে কন্টেন্ট থাকে ওইটা থেকে কি বাইরে থেকে ও কি নেয়, মার্জিনটা নিয়ে নেয়, বাইরে থেকে স্পেসটা নেয়। আর যখন প্যাডিং হয় তখন কন্টেন্টের ভেতর থেকে স্পেস নেয়। আর যখন মার্জিন হয় তখন বাইরে থেকে কি হয়, প্যাডিংটা নেয়। যেমন ধরেন আমি যখন মার্জিন ইউজ করব, এই ফেসবুক লেখাটা থেকে এই বক্সটা সরে আসবে, আমি যেদিকে যেদিকে দিব মার্জিন ইউজ করব। যদি আমি ধরেন যে মার্জিন ইউজ করব, এটাতে বাইরে থেকে হবে, স্পেসটা নেবে। মার্জিন যখন ধরেন যে 30 পিক্সেল ইউজ করতেছি, তাহলে কি ধরনের পরিবর্তন আসতেছে আমরা দেখি। দেখছেন, এই পাশ থেকে এই যে স্ক্রিন থেকে 30 পিক্সেল, এই পাশ থেকে 30 পিক্সেল, উপর থেকেও 30 পিক্সেল, নিচের থেকে বটম থেকেও 30 পিক্সেল নিয়ে নিল। আমি যদি ধরেন যে এটাকে 100 পিক্সেল করি, সো চারিদিক থেকে 100 পিক্সেল নিয়ে নিবে। এই যে দেখছেন। সো তাইলে কি আমরা কি বুঝতেছি, প্যাডিং হচ্ছে যে আমাদের কন্টেন্ট যেটা আছে এটার ভেতরে এক্সপান্ড করা, স্পেস নেওয়া। আর মার্জিন হচ্ছে যে আমাদের কন্টেন্টের বাইরে কি নেওয়া, স্পেস নেওয়া। সো প্যাডিংয়ে যেভাবে আমরা ইউজ করছি যে মার্জিন, আমরা প্যাডিংও ঠিক এভাবে ইউজ করতে পারি যে এটা কেটে দিচ্ছে, মার্জিন টপ আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি। মার্জিন টপ ধরেন 200 পিক্সেল ইউজ করলাম, ইন্ডিভিজুয়াল ইউজ করতেছি। মার্জিন বটম ইউজ করব না, যেহেতু বটম অলরেডি আমাদের কোনো কাজ আসবে না, বটম অলরেডি অনেকগুলো স্পেস আছে। মার্জিন লেফট ধরেন যে 100 পিক্সেল দিলাম, মার্জিন রাইট হচ্ছে যে দিলাম যে কত, 100 পিক্সেল। তাহলে কীরকম আসতেছে, এই যে এদিক থেকে 200 পিক্সেল, এদিকেও 100 পিক্সেল, এদিকেও 100 পিক্সেল, নিচ থেকে কোনো কিছু দিই নেই। এটা এরকমও করতে পারি, এটা আমি কমেন্ট করে রাখি। আবার শর্ট হ্যান্ডও লিখতে পারি। শর্ট হ্যান্ড বলতে আগে যেভাবে লিখছি প্যাডিংয়ের ক্ষেত্রে, মার্জিন প্রথম ভ্যালুটা হচ্ছে টপ, হ্যাঁ আমি উপরে লিখে দিচ্ছি, এখানে কমেন্টের মধ্যে একটা কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি যে আসলে প্রথম কি ভ্যালু আসবে। মার্জিন অনেক সময় আমরাও ভুলে যাই যে আসলে কীভাবে কাজ করে। টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম ভ্যালু, তারপর হচ্ছে যে লেফট ভ্যালু। ওকে, এখন মার্জিন টপের ক্ষেত্রে ধরেন আমরা বলে দিচ্ছি যে 400 পিক্সেল আমাদের পছন্দ অনুসারে, এদিকে বলে দিচ্ছি 200 পিক্সেল, লেফটে বটমে 0 পিক্সেল, কোনো পিক্সেল দিব না। তারপর হচ্ছে যে কি লেফটে হচ্ছে যে ধরেন 200 পিক্সেল। এভাবে আমরা বলে দিতে পারতেছি, মানে শর্ট হ্যান্ড লিখতে পারতেছি। তো দেখেন এটা যদি লিখি 400 পিক্সেল এখান থেকে চলে আসছে, এদিক থেকে 200, এদিক থেকে 200, বটম থেকে কোনো কিছু দিই নেই। তো ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে প্যাডিং মার্জিন নিয়ে? না ভাইয়া।
ওকে, তাহলে আমরা কি শিখলাম এই কিছুক্ষণের মধ্যে? আমরা যে যে জিনিসগুলো শিখলাম, আমরা শিখলাম প্যাডিং কিভাবে কাজ করে, আমরা যেটা শিখলাম, আমরা শিখলাম যে প্যাডিং কিভাবে কাজ করে, আমরা শিখছি যে মার্জিন এখন পর্যন্ত, তারপর শিখলাম যে হাইপার লিঙ্কে হোভার কিভাবে হয়। হ্যাঁ, লিঙ্ক নিয়ে কথাবার্তা বলছি। সো এখন লিঙ্কের আরও কিছু ব্যাপার দেখি, যে লিঙ্কের সুন্দর করে আমরা যে বাটন করলাম, লিঙ্কের ক্ষেত্রে এই যে বাটন করছি, ওই বাটনগুলো আসলে কিভাবে করে দেখি, একদম এই বাটনগুলো কিভাবে করে দেখব। সো আমি একটা আরও একটা হাইপার লিঙ্ক নিয়ে নিই, হাইপার লিঙ্ক নিয়ে নিচ্ছি। এইচরেফের ভিতর আমি কোনো কিছুই দিচ্ছি না, আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। যখনই আমরা কোনো লিঙ্ক করাবো না, প্রাথমিক অবস্থায় আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। লিঙ্ক করালে তারপর এখানে লিঙ্ক বসাই দিব। সো এখানে বলতেছি যে ধরেন যে কন্টাক্ট নাও, এই কথাটা লিখলাম। হ্যাঁ, কন্টাক্ট নাও লেখাটা লিখলাম। এখন এটাকে আমরা কি করব, নর্মালি এটার জন্য সিএসএস লিখব। আচ্ছা, এটার জন্য সিএসএস তো এটাই কাজ করে ফেলবে, তাই না? সো এখানে আমরা একটা ক্লাস ধরি, কারণ এই হোভারটা কিসের কাজ করে ফেলবে, এটা তো কাজ করবে। সো এখানে আমরা একটা ক্লাস ধরে নিই, ক্লাসটা ধরেন যে কন্টাক্ট ক্লাস। হ্যাঁ, কন্টাক্ট ক্লাসে দেখি আমরা কি কাজ হচ্ছে। কন্টাক্ট ক্লাস নিচ্ছি, ক্লাস কন্টাক্ট। আমি একটু টেস্ট করে দেখি যে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আপনারাও কাজ করার আগে যেটা দিয়ে আপনি সহজে টেস্ট করতে পারবেন, কালার চেঞ্জ করে খুব ইজিভাবে আপনি টেস্ট করতে পারবেন যে আপনার কোডটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, তখন আপনি অন্য প্রপার্টিসগুলো ইউজ করতে পারবেন, সিএসএস প্রপার্টিগুলো ইউজ করতে পারবেন। ধরেন কালার, এই যে কন্টাক্ট নাওটা আসছে, হোভারটা কাজ করতেছে। এই যে এখানে যে হোভারটা লিখছি ওইটা কাজ করতেছে। আচ্ছা, আমরা যখন হোভারের সিএসএস লিখবো তখন আর কাজ করবে না। যে কন্টাক্ট নাও, এখন আমি চাচ্ছি কন্টাক্ট নাও চারিদিকে একটা বর্ডার ইউজ করতে। সো বর্ডার ধরেন কই গেল, বর্ডার লিখলাম যে 2 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন কালার একটা বর্ডার ইউজ করব যে লেখাটা আছে। আচ্ছা, বর্ডার তো ইউজ হবে না, কারণ হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তখন আমাদের কি ইউজ করতে হবে বলেন তো? কিছুক্ষণ আগে করছি ডিসপ্লে ব্লক। কি ডিসপ্লে ব্লক, এটা কে বলছে? ডিসপ্লে ব্লক কাজ করতেছে না, সলিড স্পেলিং মিস্টেক। এই যে বর্ডারটা আসছে না, ডিসপ্লে ব্লক যখন দিয়েছি সম্পূর্ণ উইথ জুড়ে আসছে। আমরা এত উইথ নিব না, আমরা ওকে একটা নির্দিষ্ট উইথে রাখবো, যে ধরেন 50 পিক্সেল আপাতত। দেখি কি 50 পিক্সেল হবে না, 100 পিক্সেল। এই যে আসছে, আসার পরে এটাকে আমরা কি করব, প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করলে কি হবে, ধরেন আমরা চারদিকে 20 পিক্সেল করে প্যাডিং ইউজ করব। নর্মালি আমাদের দেখতে কি এটা চারিদিকে 20 পিক্সেল করে এক্সপান্ড হবে বর্ডারের ভিতরে। দেখেন এই যে দেখছেন 20 পিক্সেল করে কি হচ্ছে, এক্সপান্ড হচ্ছে। এবার আমি মার্জিন করব। মার্জিন করলে কি এই পাশ থেকে ধরেন মার্জিন করে এখান থেকে কিছুটা এদিকে নিয়ে আসবো, যে মার্জিন কিভাবে কাজ করতেছে ওটা দেখানোর জন্য। ধরেন আমরা কি করব, মার্জিন লেফট করে, জাস্ট মার্জিন লেফট 100 পিক্সেল থেকে 100 পিক্সেল সরে আসে কিনা এটা, এই যে 100 পিক্সেল সরে আসছে। সো আপনি এখানে মার্জিন ইউজ করতে পারেন, এই যে উপর থেকে টপ থেকে আমরা একটু নিয়ে আসি। সো মার্জিন টপ ধরেন যে 30 পিক্সেল,
30 পিক্সেল দিচ্ছি, দেন হচ্ছে দেখেন এই যে দেখেন টপ 30 পিক্সেল। এখন এটার জন্য হোভার লিখবো। হোভার লিখতে গেলে যেহেতু এটা একটা ক্লাসের মধ্যে নিয়েছি, নিচে এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ক্লাসের মধ্যে নিয়েছি, দেন ওই ক্লাসটা লিখে ওই ক্লাসের জন্য হোভার করতে হবে, কোলন, হ্যাঁ খাবো, হোভার কন্টাক্ট কোলন হোভার লিখলাম। হ্যাঁ, এবার এখানের মধ্যে আমরা কি করব, আমাদের যেটা সিএসএস আমরা চেঞ্জ করতে যাচ্ছি ওইটা করব। ধরেন এখানে মাউস পয়েন্টার যখন নিয়ে যাব তখন আমার কি হবে, আমার আচ্ছা নর্মালি কালারটা চেঞ্জ করে দেখি, মাউস পয়েন্টার নিয়ে গেলে আমার কালারটা চেঞ্জ হবে। প্রথম অবস্থায় এটা দেখি, আমি হোভারটা অফ করি, দুইটা হোভার একসাথে কাজ করতেছে। এটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লেখা সেজন্য হোভারগুলা একসাথে কাজ করতেছে। এই যে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? কালার চেঞ্জ হচ্ছে না? মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি করব কি, মাউস পয়েন্টার যখন যাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে গ্রিন কালারের, আর এই টেক্সটটা হয়ে যাবে হোয়াইট কালার, হোয়াইটের সাথে গ্রিন ম্যাচ করবে। হ্যাঁ, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। ব্যাকগ্রাউন্ড কালার হবে যে হোয়াইট, সরি ব্যাকগ্রাউন্ড কালার হবে যে গ্রিন। এই যে গ্রিন হইল, তারপর এখানে কালারটা করে দিব হোয়াইট কালার। আরেকটা কাজ করতে পারি যে এতটুকু পর্যন্ত করতে পারি আপাতত, ধরেন এতটুকুই করি। মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি এই যে কালার হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এভাবে কন্টাক্ট নাও বলেন যে কোনো বাটনের মতো আমরা হাইপারলিংক ক্রিয়েট করে ফেলতে পারি। এটা একটা বাটনের মতো। আমরা চাইলে এটাকে রেডিয়াস করতে পারি না, যে বর্ডারটাকে রাউন্ড শেপ করতে পারি না। রাউন্ড শেপ করলে আমরা কি জানি যে বর্ডার এভাবে চিন্তা করতে হবে যে আপনি একটা কাজ করতেছেন তো আস্তে আস্তে এটাকে গ্রো করতে হবে, মানে সবগুলো আগে থেকে মুখস্থ লিখে ফেলবেন ওরকম না। আমি কিন্তু কোনো কিছু মুখস্থ লিখতেছি না এখানে, যে এখানে আমার কিছুক্ষণ পর পর আমি চিন্তা করতেছি যে এটার ব্যাকগ্রাউন্ড এরকম দেওয়া, থিঙ্ক করতেছি যে ওই থিঙ্কের উপর কাজ করতেছি, যেটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেব, কালারটা হোয়াইট হবে। তার মানে দাঁড়ায় কি, আমি যখন মাউস পয়েন্টার নিয়ে যাব এটার ব্যাকগ্রাউন্ডের কালার গ্রিনটা হইলে এর সাথে হোয়াইট ম্যাচ করবে। সো এটার কালার আমি হোয়াইট করে দিলাম। যদি এটাতে একটা বটম ইউজ করি, মার্জিন বটম ইউজ করি ইয়ার জন্য, এই যে নিচে আমি স্ক্রল করতে পারতেছি না, জিনিসটা ভালোভাবে দেখাইতে পারতেছি না, 200 পিক্সেলের একটা বটম ইউজ করি। এই আচ্ছা, এখন মাউস পয়েন্টারটা যখন নিয়ে যাচ্ছে আমাদের কি হচ্ছে, আমি চিন্তা করতেছি কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, কালার দিলাম হোয়াইট। আমি চাচ্ছি যে আমার এই বাটনটার শেপ হবে যে কি রাউন্ড শেপ। তাহলে রাউন্ড শেপের জন্য আমরা কি ইউজ করে থাকি বলেন তো? বর্ডার রেডিয়াস। আচ্ছা, রাউন্ড শেপের জন্য আমরা ইউজ করে থাকি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস ধরেন আমি 20 পিক্সেল দিলাম, দেখি কি ঘটনা ঘটে, যে 20 পিক্সেল দিলে কতটা রাউন্ড হয়। এই রাউন্ড হইলো। তো আমরা যখন নিয়ে যাচ্ছি, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এটার বর্ডার হয়ে যাচ্ছে। উপরে যেটা দিব, উপরে কন্টেন্টের যত কিছু লিখবো এটার উপর বেস করে এখানে জাস্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা কালার এইটুকু আমরা চেঞ্জ করি, আর কোনো কিছু চেঞ্জ করি না। আর যা লিখতে হয় যে ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিজাইনটা আমরা করে ফেলি, একটা আপনি কিসের মতো ডিজাইন করতে চাচ্ছেন ওটা আপনি করে ফেলবেন এই জায়গায়। বাট হোভারের ক্ষেত্রে জাস্ট আমরা কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে থাকি, এইটুকু। ক্লিয়ার? ভাইয়া, আমরা যদি এরকম কয়েকটা মানে ইয়া তৈরি করি যেগুলোর মধ্যে আর কি অনেকগুলো বাটন থাকে না, বা যে হচ্ছে যদি এরকম থাকে হোম থাকে, অ্যাবাউট থাকে, দেন হচ্ছে আর অনেক কিছু তো থাকে, তো সেক্ষেত্রে ওরকম অনেকগুলো হলে তখন, হ্যাঁ হ্যাঁ এরকম অনেকগুলো হলে তখন কি করব? মানে একই লাইনে অনেকগুলো রাখতে চাচ্ছেন এরকম, নাকি অনেকগুলো বাটন হয়? হ্যাঁ, এই যে এখানে যেরকম আছে এটা তো একটা মেনু। এরকম যদি আমি দেই ভাইয়া, ওই যে
হ্যাঁ, এখন এরকম যদি আমি করতে যাই তখন আমাদের এই যে হোভারের ক্ষেত্রে যেমন আগেটা তো অফ করে করে দিছেন, না না, আগেরটা অফ করছি যে কারণ অফ আমি করে বলি, দিছেন না এই না না, এটা অফ করছি যে কেন, এটা হচ্ছে যে আপনার, আমি তো চাচ্ছি যে সবগুলা ডিজাইন সেম হবে না, তাই না? সবগুলার ডিজাইন সেম হবে না, এক একটা ডিজাইন এক এক ধরনের হবে। এটা অফ করার কারণ হচ্ছে যে এটা যখন অ্যাড ডট হোভার লিখলাম, আপনার এই ওয়েব পেজের মধ্যে যতগুলা অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলোর জন্য কাজ করবে, তাই না? হুম, আমি যখন আচ্ছা, জি ভাইয়া। ট্যাগ ধরে কাজ করতেছি, মানে HTML সরি CSS এলিমেন্ট সিলেক্টর ধরে কাজ করতেছি, তখন কি হচ্ছে, তুমি পাখাটা অফ করে দিছো কেন, গরম লাগতেছে? সরি, আমরা যখন কি করি, আমরা যখন কোনো ট্যাগ ধরে যখন আমরা কোনো সিএসএস লিখি, সেটা কি হয়, আমাদের আমাদের ওই ট্যাগ আমাদের ওয়েব পেজের যত যত জায়গায় এই ট্যাগটা আছে সব জায়গায় কি আপনার সেম ডিজাইনটা কাজ করবে না? জি, সো সেজন্য আমি তো এই ডিজাইনটা এখানে দেখাইতে চাই না, এখানে দেখাইতে চাই না, কারণ এখানে তো আপনাদের একটা বাটনের মতো ক্রিয়েট করে দেখাইতে যাচ্ছে, সেজন্য আমি ওইটা অফ করে রাখছি। বুঝতে পারছেন? আমি যদি আপনি যখন এরকম সবগুলা তাহলে ভাইয়া এরকম বাটন যদি হুম, বলেন শান্তা, বলেন। বলছি এরকম যদি আমাদের একটা মানে ওয়েবসাইট তৈরি করতে গেলে, জি ভাইয়া বলছি এরকম একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের তো ধরেন এক এক জায়গায় এক একটা বাটন থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমাদের নিয়ে তারপর হচ্ছে আমাদের করতে হবে, আমি বলি, না, নাহলে তো এরকম ভাবে সবগুলো এক হয়ে যাবে। আমি বলি, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন আসলে মানে বিভিন্ন ডিজাইনের বাটন আমাদের থাকে না, থাকে না বলতে আমরা রাখি না। যদি আমি যখন এখানে ক্লাস ধরে কাজ করছি না, আচ্ছা, যদি আমি একাধিক বাটন রাখতে চাই, এক একটা বাটন, আপনার কোয়েশ্চেন হচ্ছে আমি ভাইয়া এক একটা বাটন এক এক ডিজাইনে রাখবো, তখন কিরকম করব, তাই তো? জি ভাইয়া। ওকে ফাইন, আমরা প্র্যাকটিক্যালি দেখাই। এটা আমি আরেকটা লিংক দিলাম, হাইপার লিংক। এটাকে কন্টাক্ট, তো এটা লিখলাম যে ধরেন বাই নাও, আর আমি ধরেন এটার ক্লাস দিচ্ছি যে বাই। আমরা যেহেতু আলাদা আলাদাভাবে আমরা আইডেন্টিফায়ার কেন ইউজ করি, আলাদা আলাদাভাবে কোনো একটা ট্যাগকে আইডেন্টিফাই করার জন্য, তাই না? এবং ওইটা যখন নির্দিষ্ট ক্লাস বা আইডি ধরে আমরা যখন কোনো সিএসএস লিখি, যেমন ধরেন এখানে কন্টাক্ট দিয়ে যখন সিএসএস লিখি, এটা শুধু কাজ করবে কোন জায়গায়, এই কন্টাক্ট নামে যেখানে সিএসএস লেখা আছে ওইখানে কাজ করবে, তাই না? এর বাইরে কিন্তু কাজ করবে না এই কোডটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। এখন ধরেন আমরা বাই দিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ওইটার জন্য ধরেন আমরা কি আলাদা সিএসএস লিখবো, হ্যাঁ, তখন ওই সিএসএসটা তো এখানে শো করবে না। হ্যাঁ আমার ভাইয়া, মানে হচ্ছে কন্টাক্টের যে ডিজাইনটা সেটা কিন্তু বাইয়ের মধ্যে কি বাই ডিজাইনে কি করবে না, শো করবে না, কারণ হচ্ছে দুইটা তো আলাদা, তাই না? শো করবে না। হ্যাঁ, যেমন ধরেন ওই যে জি, যেটা বলতেছিলাম যে আপনি ক্লাস দিয়ে দুইটাই অ্যাঙ্কর ট্যাগ, মানে আপনার নামে 2 4 জন 5 জন আছে, কিন্তু সবার ভোটার আইডি নাম্বার চেঞ্জ। সো আমি যাকে কল করব সেই রেসপন্স করবে। এখান থেকে যখন ক্লাসটাকে কল করা হচ্ছে, কন্টাক্ট নামে ক্লাসটাকে কল করা হচ্ছে, সেই কন্টাক্টের এখানে যা আছে সবগুলা রিড করতেছে। আর এখানে এসে যখন বাইককে ধরে বাই ক্লাসকে যখন কল করা হচ্ছে, তখন বাইয়ের ভিতরে যে সিএসএস গুলা থাকবে ওগুলাকে কল করা হবে। অ্যাঙ্কর ট্যাগ সেম, মানে নামটা সেম, সবার হ্যাঁ নাম ভাইয়া, বুঝতে সেম, পারছি। কিন্তু আইডেন্টিফায়ারের নাম কিন্তু ভিন্ন। হুম, ভিন্ন, যার জি। কারণে আমরা আলাদা আলাদা কোড লিখবো এবং আলাদা আলাদা ডিজাইন আমাদের শো করবে। ধরেন এখানে আমি এখন আমারটা যেটা শো করতেছে ওইটা দেখেন, এখন নতুন যেটা নিয়েছি, এই যে এখানে বাই নাও চলে আসছে, একদম সবার শেষে চলে আসছে। আমি মার্জিন বটমটা একটু কমাই, সবার শেষে চলে আসছে। এই যে বাই নাও দেখা যাচ্ছে একদম সবার কর্নারে, জি ভাইয়া, দেখা যাচ্ছে। সবার কর্নারে চলে আসছে। ওইটাকে আমি একটু সেট আপ করে যে মাঝখানে নিয়ে যাই, তাহলে কি ইউজ করবো, মার্জিন ইউজ করে। হ্যাঁ, মার্জিন চতুর্দিক থেকে মার্জিন ধরেন যে 100 পিক্সেল না 200 পিক্সেল করে ইউজ করি, পিএক্স।
এবং এখানে ডিসপ্লে ব্লক করি, মার্জিন ইউজ করলে হবে, ডিসপ্লে ব্লক করি। এই যে চতুর্দিক থেকে আমাদের কি হইলো, ডিসপ্লে ব্লক করলাম, মার্জিন হইলো। মার্জিন হওয়ার পরে আমরা একটা কি দিব, বর্ডার ইউজ করব। বর্ডার ধরেন Border. 1 পিক্সেল সলিড রেড, এটা রেড বাটন তৈরি করব আমরা একটা। এই যে রেড আসলো, আমরা কালার ইউজ করব। কালার হচ্ছে কালার হচ্ছে ধরেন রেড, এবং উইথ ইউজ করব। কালার রেড করার কারণে এটার কালার রেড হয়ে যাবে, এই রেড হয়ে যাবে। এখন উইথ ইউজ করব, উইথ ধরেন যে 100 পিক্সেল, 100 পিক্সেল হয়ে গেল। প্যাডিং ইউজ করব, চতুর্দিক থেকে প্যাডিং ইউজ করব, যে 30 পিক্সেল ধরেন, 30 পিক্সেল চলে আসলো। এটাকে অ্যালাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করে কিনা দেখে। ওকে ফাইন। এটাকে কি করে ব্লক করার কারণে কিন্তু টেক্সট অ্যালাইন কাজ করছে। যে এখানে ডিসপ্লে ব্লক না দিলে এই মার্জিনও কাজ করতো না, প্যাডিং উইথও প্যাডিংও কাজ করতো না। হ্যাঁ, সো টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করতো না। টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে ডিসপ্লে ব্লক করার কারণে। যখন একটা ব্লক হয়, ওই ব্লকের এগেনস্টে সেন্টারটা হয় অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে। হ্যাঁ, সো এখন আমার এটা রেড কালার হইলো, আমি এখানে চাইলে আমরা আরও সিএসএস ইউজ করতে পারি। আমি এগুলো সিএসএস এতগুলো লেখার কারণ হচ্ছে যে আপনাদের এখানে যে সিএসএস ইউজ করতে পারি ওইটা বোঝানোর জন্য। এখানে ধরেন ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। আমি একটা ফন্ট এখান থেকে কালেকশন করি, হয়ে গেল ধরেন এরিয়াল টাইপ, না এরিয়াল নেব না, একটা হাবি জাবি ফন্ট নেই। তো এরপরে চাইলে আমরা ফন্ট সাইজও বাড়াইতে কমাইতে পারি। ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল নিন, এই 20 পিক্সেল আর একটু বাড়াই দিই, 30 পিক্সেল নিচ্ছি। ফন্ট ওয়াইটও ইউজ করতে পারি, বোল্ড করে দিলাম। দেখি এত কিছু তো লিখলাম, ডিজাইনের কি অবস্থা হলো দেখি। বাই নাও বেশি ছোট হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, আমরা উইথটা একটু বাড়াই দিই। টেক্সট, এই যে আমাদের বাই নাও বাটন। এখন আমরা কি যাব, মাউস পয়েন্টার যখন যাবে আমাদের হোয়াইট কালার হচ্ছে যে ইয়া হবে টেক্সটের কালার, আর ওইটা হচ্ছে চেঞ্জ হবে। এখানে যখন বাই আমাদের যে সিএসএস ওইটা দিলাম, দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিব কি রেড, আর কালার করে দিব হোয়াইট। সরি, অ্যাড ডট হোভার। ক্লিয়ার? ভাইয়া বুঝেছি। ভাইয়া আর একটা কোয়েশ্চেন, বলেন। আমরা এই যে এগুলো যে করতেছি এর পিছনে আমি চাচ্ছি যে হচ্ছে একটা ইমেজ থাকবে এবং ইমেজের উপরে আমরা কিছু লিখবো। বাটনটা ইমেজ হবে যে, না, পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ থাকে এবং ইমেজের উপরে হচ্ছে একটা বাটন থাকবে বা ইমেজের উপরে আমি কিছু লিখবো আর কি, সেই ক্ষেত্রে ইমেজের উপরে লেখাটা দেখা যাবে। সেটা তো গত ক্লাসে দেখছেন। বডিতে আমরা ইমেজ নাম, এরপরে ইচ্ছা ওটা ওটা মানে বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি ওইটা না। তো দেখছিলাম যে আমরা ফন্টটা, হ্যাঁ তো বডিতে নিয়েছি, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে এখন বাটন করেছি এটার পিছনে যদি আমি ইমেজ দিতে চাই, বাটনটার মধ্যে যে বাই নাও এখানে হোয়াইট কালার আছে ওইখানে না ভাইয়া
ভাইয়া ইমেজের আগে দুইটা ডট ডট তারপর স্ল্যাশ দিতে হবে না, তাহলে তো আসবে। কে বলছেন এটা? ভাইয়া আমি বলছি। আপনি আপনি কে? এই যে আসছে না? জি ভাইয়া। ইমেজটা কভার করে দিন। এটাই চাচ্ছিলেন? ওই তো ভাইয়া লেখার পিছনে আর কি এরকম চাচ্ছিলাম। এই যে দিয়ে তো এই দিলাম। ক্ষেত্রে আমরা যে কোনো কিছুর মধ্যে তো এইভাবে সেম ভাবে ইউজ করতে পারবো। পারবেন, ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ ইউজ করতে পারবেন যদি সেটা, এই যে বাই নাও। কিন্তু এটা তো হোভার করার ক্ষেত্রে যে ইমেজের উপর তো কালারটা শো করবে না। হ্যাঁ, কালারটা তো শো করছে না। ভাইয়া এরকম হইতে পারে না যে ইমেজটা একটু শ্যাডোর মধ্যে, মানে যখন হচ্ছে মাউস হোভার করবে তখন অবশ্য হচ্ছে তো, এখানে ইমেজটা তো একটু আহ, না মানে হচ্ছে না, কালারটা চেঞ্জ হবে, আবার ইমেজটা তখন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ। শ্যাডোর মতো হয়ে যাবে না? ইমেজ শ্যাডোর মতো হইলে আপনার অন্য সিএসএস ইউজ করতে হবে, যে opacity দেখি 0.9। এই যে হচ্ছে, আরো কমাই দিই, opacity 0.9 আর 0.1 করে দেন, বেশি হয়ে যাচ্ছে। 6। এই যে opacity হ্যাঁ করা। ভাইয়া এখন ঠিক আছে। হ্যাঁ, অপাসিটি বলে এটাকে। আপনি যখন একটা কালারের মানে মেন যে কালার ওইটা সে একটু কমে, মেন কালার থেকে একটু কম থাকা, যে এটাকে অপাসিটি বাড়ানো কমানো, যে একটু ব্লাড টাইপের হয়। সো ইমেজের ক্ষেত্রে আপনি করতে পারবেন যে অপাসিটি কমায় দিতে পারবেন। আচ্ছা, এগুলো একটু অ্যাডভান্স টাইপের, আরও কিছুদিন পরে আরও আস্তে আস্তে জেনে যাবেন। এই যে এখন একটু একটু চিন্তা ভাবনা আসতেছে যে আমাকে কোয়েশ্চেন করতেছেন, আমি একটা একটা নতুন নতুন জিনিস সামনে দিচ্ছি। সো এভাবে কোয়েশ্চেন করতে হবে, যে তখন হচ্ছে যে আপনার চিন্তা করতে হবে যে ভাই এটা করা যায় কি না। তো আমি দেখাই দিলাম এটা করা যায় কি না, এবং আর কয়দিন পরে বলবো যে হ্যাঁ করা যায় কিনা, একটু আপনি দেখে আসেন, আমাকে জানান যে আসলে কি এটা দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, সো তাহলে জি এখন ভাইয়া। আপনারা এখন আমাকে প্র্যাকটিস করে কি কি দিবেন, আপনারা একটা টেক্সট নিতে পারেন অথবা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারেন, যে কোনো কিছুতে আপনারা প্রথমে কি করবেন, প্যাডিং ইউজ করে দেখবেন। প্রথম অবস্থায় প্রথম শুরুতে প্যাডিং ইউজ করবেন। সবাই এই ওয়েবসাইটে যান, দরকার এই ওয়েবসাইটে যান, যাওয়ার পরে এখানে প্যাডিংয়ে যাবেন, যাওয়ার পরে এখান থেকে প্যাডিংগুলো দেখবেন, প্যাডিং ইউজ করে এটা প্র্যাকটিস করবেন প্রথমে। তারপর মার্জিনটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর এই লিঙ্কে আসবেন, লিঙ্কটা প্র্যাকটিস করে আমাকে বলবেন যে ভাই এই এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। যে আমি এখানে আরও অনেক কিছু লিখছে, লিঙ্ক কালার, লিঙ্ক ভিজিটেড, লিঙ্ক অ্যাক্টিভ, এগুলো নিয়ে কথা বলবো। শুধু আমরা ইউজ করি সবচেয়ে বেশি হোভার, হোভার নিয়ে কথাবার্তা বলবো, আর বাকিগুলো নিয়ে এখন কথাবার্তা বলবো না। অ্যাড ডট লিঙ্ক মিনস হচ্ছে যে, আচ্ছা এটা বলে দিই, অ্যাড ডট লিঙ্ক আর ডট লিঙ্ক আর শুধু বলা, যে অ্যাঙ্কর ট্যাগের দুইটাই সেম। হ্যাঁ, দুইটাই সেম, বুঝতে পারছেন? এটা আর এটা এখন দেখাইছি মাউস পয়েন্টার যখন নিয়ে যায়, আর এটা হচ্ছে এক ভিজিটেড, যখনই ক্লিক করি কিছু একটা পরিবর্তন হয়, মানে সামান্য পরিবর্তন হয় যখনই আমি লিঙ্কটাতে ক্লিক করি। এটা হচ্ছে যে নর্মাল লিঙ্ক, যে ডট লিঙ্ক, যেটা আমরা দিয়ে লিখছি শুধু। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে ভিজিটেড, যখনই আমরা দেওয়ার সময় একটু করে কালারটা চেঞ্জ হয়, মানে একটু করে ব্লু, কি কালার ছিল, গ্রিন টাইপের, সরি এটা হচ্ছে ভিজিটেড, ভিজিটেড তখন গ্রিন হয়ে গেছে। একবার ভিজিট করলে এই কালারটা শো করবে না। আমি আবার নতুন অবস্থায় যাই, এটাতে যাই, নর্মালি কালারটা কীরকম, নর্মালি কালারটা, এটা ভিজিটেড হয়ে গেছে। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই, ভিজিটেড কালার হবে, নর্মাল কালার হবে যে রেড। প্রথম অবস্থায় নর্মালি কালারটা দেখা যায় তো রেড, আমি এখানে করে দিচ্ছি যে গ্রে টাইপের কালার, আর গ্রিনের জায়গায় করে দিব রেড।
এই যে এটা ভিজিটেড হয়ে গেছে, তো একবার ভিজিট হয়ে গেলে লিঙ্ক ওইটার কালার চেঞ্জ হয়ে যায়। মানে কোন যেমন ধরেন ভিজিটেড ব্যাপারটা কি, আচ্ছা এটাও বলে দিই ভিজিটেড ব্যাপারটা কি। ধরেন আমি এখানে গুগলে সার্চ করলাম কি পেন্টিং, না না পেন্টিং লিখবো না, ধরেন যে ওয়ার্ডপ্রেস কোর্স, ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ, আচ্ছা লিখলাম। লেখার পরে ধরেন এখানে অনেকগুলা লিঙ্ক আসছে না, ধরেন আমি এই লিঙ্কটা ভিজিট করলাম, এই লিঙ্কটা ভিজিট করলাম, এই লিঙ্কটা ভিজিট করলাম, করার পর কি হয়ে যাচ্ছে আমাদের এই লিঙ্ক তিনটার কালার চেঞ্জ হয়ে গেছে না, দুইটার কালারই চেঞ্জ হয়ে গেছে না, হয়েছে তিনটার কালার জি চেঞ্জ ভাইয়া। হয়েছে। এই যে একটা লিঙ্ক যখন ভিজিট করে ফেলি ওইটার যে কালারটা চেঞ্জ, হ্যাঁ এটার মানে কি বোঝায় যে এটা মানে বোঝায় যে আপনি এই লিঙ্কগুলো ভিজিট করে ফেলছেন অলরেডি। হ্যাঁ, সো এই লিঙ্কগুলো অলরেডি ভিজিট করে ফেলছেন। যদি আপনার ওই লিঙ্কটাকে অলরেডি ভিজিটেড দেখাইতে চান না, ভিজিট করলে ওইটা যে এখানে যেভাবে শো করতেছে যে কালার চেঞ্জ হয়ে যাবে ভিজিটেড হইলে, তখন আসলে আপনার কি লিখতে হবে, তখন জাস্ট এখানে হোভার লিখছি না, তখন ডট বাই কোলন ভিজিটেড লিখতে হবে। মানে যখনই আপনার এই লিঙ্কটা ভিজিট হয়ে যাবে, ধরেন একটা কালার কি হবে, একটা কালার আপনি অ্যাড করতে পারবেন, একটা কালার শো করবে, যেমন ধরেন কালার এখানে রেড করলাম। তো যখনই আমাদের এই লিঙ্কটা ভিজিট হয়ে যাবে, এটাতে হবে না, এটাতে কারণ হচ্ছে যে আমি লিঙ্ক এখনো অ্যাড করি নাই। হ্যাঁ, যখন আমি লিঙ্ক অ্যাড করে ক্লিক করব এই কালারটা কি হয়ে যাবে, আর রেড দিব না, ধরেন এখানে গ্রিন দিব। হ্যাঁ, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু করে চেক করে নিই। এখানে আমরা একটা লিঙ্ক বসাই, পেন্টিং সার্ভিসের একটা লিঙ্ক এখানে দিয়ে দিই। এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছি, তো হ্যাশট্যাগ দিলে হবে না, এখানে লিঙ্ক বসাতে হবে অরিজিনাল, এবং অরিজিনাল লিঙ্কে আপনি কি হবে ভিজিট করতে হবে। শিট, সব উল্টাপাল্টা জায়গায় ক্লিক করতেছে। আমি এই লিঙ্কটা ভিজিট করে ফেলছি, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ক্লিক করছি যে এটাতে দেখি তো আচ্ছা আপনাদেরকে ব্যাপারটা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, যে এখান থেকে তো বুঝতে পারছেন যখন একটা লিঙ্ক, এটা তখনই বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত না নতুন লিঙ্ক। আচ্ছা আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিই, নাহলে আবার বলবেন যে ভাই কি আমরা বুঝতেছি না। একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এটাতে কোনো ডিজাইন করবো না, একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এটাতে জাস্ট লিখবো যে ফেসবুক। হ্যাঁ, আর অ্যাঙ্কর ট্যাগের একটা ক্লাস নেই, ধরেন যে এফবি লিখতেছি, আর এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক বসাবো, ধরেন এই লিঙ্কে আসবো, কথার কথা। হ্যাঁ, নর্মালি কিরকম শো করতেছে আমরা দেখি। এই স্পিকার অফ করেন, সাউন্ড আসতেছে প্রচুর, কারণ স্পিকার ইয়া থেকে। নর্মালি আমার এখানে ফেসবুকটা লেখা আছে, এই যে এই কালারে ফেসবুক লেখা আছে, আমি এটাকে ভিজিটেড দিব। হ্যাঁ, এই কালারে ফেসবুক লেখা আছে, আমি অ্যাঙ্কর ট্যাগটাকে অফ করে আপাতত। এই কালারে ভিজিটেড লেখা আছে, তো আমাদের প্রথম ইয়াটা হচ্ছে যে এফবি ডট এফবি কোলন লিঙ্ক লেখা যে কথা, এফবি দিয়ে লেখাও সেম কথা, অ্যাঙ্কর ট্যাগ বোঝায়। অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটা মানে প্রথম অবস্থায় দেখতে কেমন হবে ওইটা বোঝাচ্ছে। তো এখানে আমি একটু ডিসপ্লে ব্লক করি, না ডিসপ্লে ব্লক করবো না, টেক্সট অ্যালাইন, আচ্ছা ডিসপ্লে ব্লক করি এবং মার্জিন ইউজ করি 200 পিক্সেল, দেখি কি কতটুকু চেঞ্জ হচ্ছে। এই যে এখানে আসছে, তাই না? আমি ধরেন এই লিঙ্কটাতে ক্লিক করলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, ওইটা দিচ্ছি, লিঙ্কটাতে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। নর্মালি এফবি হোভার করি, হোভার হচ্ছে যে আমার কালারটা চেঞ্জ হবে, মাউস পয়েন্টারের কালার ধরেন রেড করে দিব, যখনই আমার কি করবে এফবি কোলন ভিজিটেড, যখনই আমরা ওই লিঙ্কটা ভিজিট করে ফেলবো ওইটার কালার করে দিবে যে ব্ল্যাক, ওইটার কালার কি করে দিবে ব্ল্যাক করে দিবে।
এখন এখন গ্রিন টাইপ, সরি এই ব্লু টাইপের আছে, লিঙ্কটা ভিজিট হয়ে আপনারা যখন প্রথমে লিখবেন তখন এভাবে লিখবেন, লেখার পরে আপনারা যখন লিঙ্ক ভিজিট দিবেন তখন ভিজিটেড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি এটা অন্য ব্রাউজারে দিই, আমার ক্যাশ মেবি ইয়া করছে, ধরে রাখতেছে, যার কারণে সেম জিনিস বারবার রিপিট করতেছে, সেম জিনিস রিপিট করতেছে। এই যে এটাতে নাই, দেখছেন লিঙ্ক ইয়া ধরে রাখছে, আমার কুকিজ ধরে রাখছে, সেজন্য ক্যাশ। আমি যখন এটাতে ক্লিক করব, মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছে, কি হচ্ছে, হোভার হচ্ছে, বুঝেন। প্রথমে হচ্ছে অ্যাপবি নামে আমি একটা লিঙ্ক নিয়েছি, মানে ফেসবুকের নামের লিঙ্ক নিয়েছি, ওইটাতে কি করতেছি, যখনই আমার হোভার হবে কালারটা কি হবে, রেড হবে, কালার রেড হচ্ছে। এখন যখনই আমি এটাতে ক্লিক করব, ভিজিটেড করব, তখন এটা ব্ল্যাক কালার হয়ে যাবে, মানে লিঙ্কটা আমি একবার চেক করে ফেলছি, ভিজিট করে ফেলছি। সেম, আচ্ছা টার্গেট ইউজ করে নাই, সেম পেজে ওপেন হচ্ছে, সেম পেজে ওপেন হচ্ছে। আচ্ছা থাক, এরপর আমরা যখন ব্যাক করব, ধরেন আমি ওই লিঙ্কে আবার গেলাম, পিছনে ব্যাক করলাম, কি হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেছে না, ব্ল্যাক হয়ে গেছে। জি ভাইয়া। বুঝতে পারছেন, যখনই আমরা লিঙ্কটা একবার ভিজিট করে ফেলবো তখন কি হয়ে যাবে, এটার কালার চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার ইউজারকে বোঝাচ্ছেন যে এই লিঙ্কগুলো আপনি ভিজিট করে ফেলছেন। যেমন ধরেন গুগল আমাদেরকে বোঝায় যে এই লিঙ্কগুলো আমি ভিজিট করে ফেলছি। হ্যাঁ, ঠিক সেম। তো এখন আপনাদের প্র্যাকটিস হচ্ছে যে প্রথম অবস্থা হচ্ছে আপনারা প্যাডিং মার্জিন কি এই জিনিস, এই ওয়েবসাইটে যাবেন এখনই, প্যাডিং মার্জিন কি আমি যেটা দেখাই দিয়েছি ওগুলা এখান থেকেও দেখবেন, এখন দেখে প্যাডিং মার্জিন কি ওইটা কমপ্লিট করবেন, তারপর লিঙ্কগুলো কমপ্লিট করবেন। লিঙ্কের ক্ষেত্রে প্রথমে নর্মাল একটা লিঙ্ক নেবেন, নর্মাল লিঙ্ক নিয়ে ওইটার টেক্সট কালার চেঞ্জ করবেন, এরপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, একটা আমি যেভাবে করে দিচ্ছি যে একটা
বাটনের মতো ক্রিয়েট করছি, যে এখানে একটা বাটনের মতো ক্রিয়েট করছি। তারপর হচ্ছে যে আবার দেখাইছি কিভাবে ভিজিটারটা কাজ করে ওই জিনিসটা। এগুলা প্র্যাকটিস করে আমাকে বলেন যে এটা আপনারা পারতেছেন কিনা, বা কোনো জায়গায় আপনাদের প্রবলেম হইলে বলেন। আমি আজকে লেআউটে চলে যাব। মোটামুটি আমাদের যেগুলো জানছি ওগুলা মোটামুটি ওগুলা দিয়ে কাভার হয়ে যাবে, বাট নতুন নতুন যেগুলো লাগবে ওগুলো আমরা ওই যে কাজ করতে গিয়ে একটা একটা করে শিখে ফেলবো। এখন হচ্ছে যে কাজ করতে গিয়ে নতুন নতুন, যেমন ধরেন আজকে একটা শিখলাম, অন্যান্যগুলোও শিখলাম, মার্জিন প্যাডিং শিখলাম, নতুন আরেকটা শিখলাম ডিসপ্লে ব্লক। হ্যাঁ, সো এই ধরনের আমরা সিএসএসগুলা কাজ করতে করতে শিখে ফেলবো বাকিগুলা। বুঝতে পারছেন? এবার আপনারা এগুলা প্র্যাকটিস করে আমাকে বলেন যে কার কোথায় সমস্যা আছে, এবং আপনারা এই ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইট থেকে হেল্প নেবেন, কোডিং সেক্টরগুলো হেল্প নেবেন, যেন ভুল না লেখেন। তো আমার এখানে তো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? কথাবার্তা বলেন না। হেডার ফুটার এরকম আরো কি কি যেন থাকে। আচ্ছা, অন্যকে বাকিরা কেউ বলতে পারবেন যে একটা ওয়েব পেজের মধ্যে আসলে কি কি কন্টেন্ট কি কি মেজর কন্টেন্ট থাকে? কারণ এক একটা ওয়েব পেজটা এক এক ধরনের। যেমন ধরেন এটা সার্ভিস রিলেটেড ওয়েব পেজ, ধরেন এটা হচ্ছে যে টিউটোরিয়াল বেসড ওয়েবসাইট। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরও অনেক, যেমন ই কমার্স ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু বেসিক স্ট্রাকচার থাকে এবং বেসিক কিছু কন্টেন্ট থাকে, যেগুলো সবগুলো ওয়েবসাইটের মধ্যেই থাকে। সো আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন আসলে কি কি জিনিস প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে থাকে? একটা হোম পেজ থাকে, তারপরে কোনো কোনটা থাকে অ্যাড্রেস থাকে জায়গাটার মধ্যে, যদি যদি কোনো রিটেল ওয়েবসাইট হয়। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, একটা ওয়েব পেজ যখন আমরা ডিজাইন করতে যাই বা একটা ওয়েব পেজ যখন আমরা তৈরি করতে যাই, ওয়েব পেজ এবং ওয়েবসাইট, হ্যাঁ, সেটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা পেজকে আমরা ওয়েব পেজ বলি, আর একাধিক পেজ যখন আমাদের একটা পেজের মধ্যে ইনক্লুড হয়ে যায় তখন টোটাল একটা অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন যখন অনেকগুলো পেজের মাধ্যমে হোক বা একটা পেজের মাধ্যমে হোক আমরা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, আবার এরকম হয় যে এখানে হোম একটা ওয়েব পেজ, অ্যাবাউট আস একটা ওয়েব পেজ, হ্যাঁ, কালার একটা ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়। সো একটা ওয়েব পেজের মধ্যে আমাদের বেসিক কী কী ইনফরমেশনগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আজকে দেখব। লেআউটটা কীরকম হয় দেখব, আগামী ক্লাসে আমরা লেআউটটা তৈরি করব। যে আজকে যেটা দেখব সেটা আগামী ক্লাসে আমরা তৈরি করব, আজকে কনসেপ্ট নিয়ে নিই। সো একটা ওয়েব পেজের মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে হেডার সেকশন দুই ধরনের হয়। যে হেডার সেকশন ক্ষেত্রে যেটা হয়, টপ হেডার থাকে, এভাবে থাকে একটা হেডার সেকশন। হেডার সেকশনের ভিতরে আমাদের থাকে যে লোগো থাকে, লোগো এই পাশে ধরেন যে সোশ্যাল আইকন থাকে। এখানে হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে দেখা যাচ্ছে কি আছে, ইনফরমেশন, যে মোবাইল নাম্বার আর হচ্ছে জিমেল আইডি। এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই এখানে লগ ইন ইনফরমেশন আছে, তাই না? সো এখানে হচ্ছে এই বিষয়গুলো থাকে, ধরেন লগ ইন থাকে, রেজিস্ট্রেশন থাকে, অথবা বিভিন্ন সোশ্যাল আইকন থাকে, অথবা এই ধরনের কোনো ইনফরমেশন থাকে এই স্পেসটাতে। সো প্রথমে আমাকে যখন একটা ওয়েব পেজের বেসিক বলি, বেসিক স্ট্রাকচার যদি বলি, আমাদের ওয়েব পেজের মধ্যে যে প্রথম যেটা থাকে, প্রথমে থাকে যে আমাদের যে এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এবং এটাতে আমি লিখতেছি, এটাতে আমি লিখে দিই যে এডিট টেক্সট, হেডার সেকশন। মূল সেকশনগুলোকে আগে লিখি, দেন এর ভিতরে সাবসেকশনগুলো নিয়ে কথাবার্তা বলবো। এটা হচ্ছে হেডার সেকশন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে সেটাকে আমরা বলা হয়, আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি যে মেনু, সেটাকে আমরা আবার নেভিগেশন বার বলি, আবার হয়তো বা ন্যাপ বারও বলে থাকি।
আমরা যে কোনো নামে ওইটাকে কল করে থাকি, হয়তো আমি এটাকে এই কালারটা ইউজ করি, আমি এখানে লিখে দিচ্ছি। আমরা বলতে পারি যে এটা ন্যাপ সেকশন বা ন্যাপ বার, আমরা বলি ন্যাপ বার, অথবা বলি যে মেনু অর নেভিগেশন। নেভিগেশনের শর্ট ফর্ম হচ্ছে। সো আমরা যে কোনো এখানে কি থাকবে, আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ আছে সবগুলো এখানে কি অ্যাড হয়ে থাকবে, অথবা যতগুলো ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ক্যাটাগরি থাকে। যদি আমি প্রথম আলোতে যাই, প্রথম আলো, এই যে এখানে বিশেষ সংবাদ, করোনা ভাইরাস, রাজনীতি, বাংলাদেশ, বিশ্ব, এরকম বিভিন্ন ক্যাটাগরিও থাকতে পারে, বিভিন্ন পেজও থাকতে পারে, যেগুলো আমরা মেনুতে রাখি, এই মেনুটাতে রাখি, এই ধরনের মেনুটাতে রাখি। তাইলে আমাদের দ্বিতীয় সেকশন যেটা হচ্ছে ওইটা হচ্ছে কি মেনু। প্রথম সেকশনটা হচ্ছে হেডার সেকশন, যেখানে হচ্ছে লোগো থাকবে এবং অন্যান্য সোশ্যাল আইকন থাকবে। আর এটা হচ্ছে যে আমাদের ন্যাপবার, যেখানে ন্যাপবার অথবা মেনু বলি বা নেভিগেশন বার বলি। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে স্লাইডার। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে স্লাইডার থাকে। স্লাইডার যেটা হচ্ছে যে একটার পর একটা আমাদের কি করে স্লাইডিং করে, এটাকে আমরা বলি যে স্লাইডার সেকশন। স্লাইডার সেকশনটা দেখতে কেমন হয়, এই যে এই স্লাইডারটা এই সেকশনটাকে বোঝাচ্ছি। তাহলে প্রথমে হেডার সেকশন, তারপর হচ্ছে ন্যাপবার বা মেনু, তারপর হচ্ছে স্লাইডার সেকশন। স্লাইডার সেকশনের পর হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট বোঝাইতে এখানে মেইন কন্টেন্ট বিভিন্ন ধরনের হইতে পারে, এটা ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। যেমন ধরেন এটা একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, সেজন্য এখানে সার্ভিস রিলেটেড কথাবার্তা মেইন কন্টেন্টের ভিতর আছে। ধরেন এটা একটা হচ্ছে যে কি রিলেটেড, এটা একটা এডুকেশন রিলেটেড টিউটোরিয়াল বেসড ওয়েবসাইট, এখানে হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড কথাবার্তা হচ্ছে মেইন কন্টেন্টে। এটা হচ্ছে হেডার, প্রত্যেকটা জায়গায় দেখেন এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে কি মেইন কন্টেন্ট। আর ওয়েবসাইটে যাই, প্রথম আলোতে যাই, এটা হচ্ছে যে মেনু, সরি এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে যে কি মেনু, এরপরে হচ্ছে যে এগুলো সবগুলা মেইন কন্টেন্ট। হ্যাঁ, এর ভেতরে যে সবগুলো থাকবে সবগুলো কি মেইন কন্টেন্ট। সো মেইন কন্টেন্ট ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড বা কোন ইন্ডাস্ট্রি রিলেটেড, কোন অর্গানাইজেশন রিলেটেড, এটার উপর ডিপেন্ড করে মেইন কন্টেন্টে, মেইন বডিতে অথবা মেইন কন্টেন্টে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করে থাকি। এরপরে যে সেকশনটা থাকে সেটা হচ্ছে ফুটার সেকশন। এরপরে যে সেকশনটা থাকে সেটা হচ্ছে কি ফুটার সেকশন। প্রত্যেকটা ওয়েবসাইটে এই চারটা পোর্শন অবশ্যই থাকবে। হ্যাঁ, কোনো কারণে অনেকগুলো ওয়েবসাইটে হয়তো বা স্লাইডার না দিতে পারে, বাট এই চারটা অপশন আমরা রাখি সবসময়, ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমরা দেখতে পাই। এটা হচ্ছে ফুটার সেকশন আমাদের। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট। হয়, এখন আমরা কি করতে পারি, তাহলে আমাদের হেডার সেকশন। এবার হেডার সেকশনের ভিতর কি থাকে, হেডার সেকশনের ভিতর আমাদের লোগো থাকে। হ্যাঁ, ধরেন এখানে কি হেডার সেকশনের ভিতর আমাদের এক পাশে থাকবে লোগো, সবসময় লেফট সাইড অথবা মিডল যে কোনো জায়গায় আমরা কি রাখতে পারি লোগো। আমি এখানে লিখতেছি লোগো থাকে, আইকন থাকে, তারপর হচ্ছে যে আর লগ ইন বাটন থাকে, লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই টাইপের বাটন। আর নেভিগেশন বা মেনু বার আমরা জানি পেজ অথবা আমার ওয়েবসাইটে যতগুলা পেজ আছে সবগুলার লিঙ্ক এখানে থাকবে, পেজ আর হচ্ছে যে ক্যাটাগরি। আর এটা হচ্ছে স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনের পর আমাদের হচ্ছে মেইন কন্টেন্ট। স্লাইডার সেকশনের পর আমাদের মেইন কন্টেন্ট, দেন ফুটার সেকশন। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের স্লাইডার সেকশন, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, যেখানে আমাদের ওয়েবসাইট যে রিলেটেড ওই রিলেটেড কথাবার্তাগুলো থাকবে, মেইন কথাবার্তাগুলো থাকবে, সেটাকে সেজন্য আমরা এটাকে বলা হয় মেইন কন্টেন্ট অথবা মেইন সেকশন। মেইন সেকশন, আর এটা হচ্ছে ফুটার সেকশন।
আমরা বুঝতে পারছি যে একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি জিনিস থাকে। এবার ফুটার সেকশনে কি থাকবে, এটা হচ্ছে যে মেন সেকশন বলে দিছি যে ডিপেন্ড করে যে আপনার ওয়েবসাইটটা বা কোন ক্যাটাগরির বা আপনার ওয়েবসাইটটা কোন ইন্ডাস্ট্রি, ওইটার উপর ডিপেন্ড করে। এবার ফুটার সেকশন যদি দেখেন, ফুটার সেকশন দুইটা ভাগ হয়। একটা ফুটারে ধরেন অ্যাড্রেস থাকে অথবা ইউজফুল লিঙ্ক থাকে অথবা সার্ভিস ট্যাব থাকে, এখানে ফেসবুক সোশ্যাল লিঙ্কগুলো থাকে, ফেসবুক পেজ কানেক্টেড থাকে, এরকম থাকে। এগুলা এই পোর্শনটা হচ্ছে আমরা যে কোনোভাবে নিজেদের পছন্দ মতো সাজাইতে পারি, অথবা এই পোর্শনটা নাও থাকতে পারে, অনেক সময় আপনার দরকার না হলে দিন, কিন্তু এই পোর্শনটা অবশ্যই থাকবে। এটা হচ্ছে যে কপিরাইট, এটার ওনারকে, এই ওয়েবসাইটের এবং কে ডিজাইন করছে, এই অপশন, এই পোর্শনটা খুবই এটা সবসময় থাকবে। তো কপিরাইট সেকশনটা, তো পোর্টারে হচ্ছে যে যেটা থাকবে সেটা হচ্ছে কপিরাইট সেকশন। আচ্ছা, লিখবো যে যেটা থাকবে সেটা হচ্ছে কপিরাইট, এই লেখাটা অবশ্যই থাকবে। এরপরে এই ফুটারের দুইটা অংশ থাকে সবসময়। ফুটারের প্রথম অংশ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে লিখি, যেমন ধরেন এই ওয়েবসাইটে আমি লিখছি, তারপর আমি ধরেন যে সিএসএস এই ওয়েবসাইটটাতে গেছি, এটার ফুটারে কিছু লেখা আছে কিনা দেখি, না এটার ফুটারে হচ্ছে যে আপনার এই টোটাল ব্যাপারটা লিখে দিছে যে এই যে কপিরাইট, কিন্তু লেখাটা সবসময় আছে যে এইভাবে ডিজাইন করছে। আমি যদি আরও ওয়েবসাইটে যাই, আমি ধরেন ওদের ওয়েবসাইটে গেলাম, প্রথম আলোর ফুটার সেকশনে কি লিখছে দেখি। প্রথম আলোর তিনটা ফুটার সেকশন এখানে ভাগ করছে, এটাতে আরও কিছু জিনিস অ্যাড করছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ফেসবুক সোশ্যাল আইকন, গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার লিঙ্ক দিচ্ছে। তারপর হচ্ছে এখানে কি, এবং সর্বশেষ হচ্ছে কপিরাইট। সো আপনি এই অংশগুলো আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, বা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন বা যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে যদি লাগে দিবেন, কিন্তু আপনার ফুটারে এই অংশটা অবশ্যই দিতে হবে। তাই যে ওনার ওর এখানে বা ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইটের নাম এখানে দিতে হবে, এবং যে ডিজাইন করে ওনার নামটাও অ্যাড করে দেয়, যে ডিজাইনার হ্যান, অথবা আপনার কোম্পানির নাম অ্যাড করে দেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? না, সোশ্যাল সোশ্যাল যে লিঙ্কগুলা আমরা ব্যবহার করব, যেমন ধরেন ফেসবুকের আইকন, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলা কি আপনার যে কোনো জায়গায় হতে পারে, নিচেও হতে পারে, উপরেও হতে পারে? হ্যাঁ, এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের, অনেকে ফটো সেকশনে দেয়, অনেকে আবার আপনার হেডারে দিয়ে রাখে। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো বলতে আপনি এই লিঙ্ক আবার দেখা যাচ্ছে যে মাঝখানে কোনো জায়গায় আমরা দিই না, উপরে নিচে যে কোনো জায়গায় ইউজ করে। আবার মাঝে মধ্যে দেখা যায় এই পাশে ফিক্সড করে রাখে। যেমন ধরেন আমার এখানে, আমার এই ওয়েবসাইটটাতে যদি যান, এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপের আইকন, এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি কানেক্টেড হইতে পারবে। যে কোনো ক্লায়েন্ট এখান থেকে এই ওয়েবসাইটের ওনারের সাথে কানেক্টেড হইতে পারবেন। এই আইকনটা কিন্তু ফিক্সড, যখনই আমি স্ক্রল করি না কেন এই আইকনটা এই জায়গায় ফিক্সড। হ্যাঁ, সো এই ধরনের আইকন ফিক্সডও করে রাখে অনেকগুলো ওয়েবসাইটে। বুঝতে পারছেন? এই অপশনগুলো আমরা দেখছি না, সো এগুলো আমরা আগামী ক্লাসে তৈরি করব এবং ভাগ করে করে তৈরি করব। তৈরি করার পর আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, আমরা যে পেজটা তৈরি করব, এটা হচ্ছে যে আপনার রেসপন্সিভ। সো আপনারা কি বুঝেন রেসপন্সিভ মানে কি? কেউ কি বুঝেন রেসপন্সিভ? কেউ কি বুঝেন? ভাইয়া, রেসপন্সিভ হচ্ছে আমরা যে বলেন। আমরা হচ্ছে যে পিসিতে যেটা দেখতেছি, এটাকেই হচ্ছে মোবাইল কিংবা হচ্ছে ট্যাব এইসব ক্ষেত্রে যে আমরা যেটা দেখি আর কি,
সব ক্ষেত্রে আর কি সমানভাবে যেন আমরা দেখতে পারি, সব মানে যে কোনো ব্রাউজার এটা যে কোনো ইয়েতে যেন, মানে কি বলে এটাকে, মানে আহ, আচ্ছা, আর কেউ? ভাইয়া রেসপন্সিভ মানে কি টু ওয়ে কমিউনিকেশন, যে ক্লায়েন্ট বা যে দেখছে ওয়েবসাইটটা সে কন্ট্যাক্ট করতে পারবে না ওই অর্গানাইজেশন না, অথবা এটা তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, ওটার সাথে তো আপনার জি। আর অর্গানাইজেশনের সাথে অবশ্যই কথাবার্তা বলতে পারবে। যেমন এই ওয়েবসাইটের ওনারের সাথে চাইলে তো আমি এখন মেসেজিং করে কথাবার্তা বলতে পারতেছি, এটা না। না, এটা হচ্ছে দেখার ক্ষেত্রে, মানে জুম, যেমন আমরা একটা পেজকে দেখতেছি পিসিতে যেরকম দেখবো, ঠিক রেসপন্সিভ হলে ওটাকে আমি ওইভাবেই আহ, ছোট করে ছোট আকারে মোবাইলে দেখতে পারবো কিংবা ট্যাবে দেখতে পারবো। রেসপন্সিভটা হচ্ছে সব ক্ষেত্রে সুন্দরভাবে আর কি উপস্থাপন করে, যে সেটা আমার যতটুকু জানা এটুকু বললাম। আর কেউ? মারুফা ইয়াসমিন, আপনি বলতে পারবেন? না ভাইয়া, এই সম্পর্কে আমার ধারণা নেই। আবিদা মাহমুদ? না স্যার, আমার কোনো আইডিয়া নেই এই সম্পর্কে। তামান্না আক্তার? ভাই আমি তো ওয়েবসাইটের নতুন শিখছি, আমারও আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, বলি তাহলে আমি। রেসপন্সিভ অত হচ্ছে যে আপনার ওয়েব পেজটা যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে। হইলেও চলবে, আবার একই রকম দেখাবে, ফরম্যাটটা চেঞ্জ হবে। রেসপন্সিভ হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে, ডিজাইনের কোনো চেঞ্জ আসবে না আর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না। ধরেন যে এই ওয়েবসাইটটা যদি আপনি মোবাইল ডিভাইসে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম প্রথম ক্লাসে, মেবি নাকি কোন একটা ক্লাস আমি দেখাইছিলাম। রাইট বাটন ক্লিক করে আমরা কি করি, রেসপন্সিভ কিনা যদি আমরা এই আমাদের ব্রাউজারে চেক করি যে আসলে আমার ওয়েব পেজটা রেসপন্সিভ হয়েছে কিনা, ফুললি রেসপন্সিভ হয়েছে কিনা। সো রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে, এখানে ওয়েবসাইটটা চলে আসছে। আপনাদের এরকম ডিরেক্টলি নাও আসতে পারে, আপনাদের হয়তো বা এভাবে থাকতে পারে, আপনি যখন এখানে ক্লিক করবেন, মোবাইল আইকনে ক্লিক করবেন। তো মোবাইল আইকনে ক্লিক করলে মোবাইল আইকনের কি আপনার এই ডিজাইনটা আসবে। এখন আমি এটা রেসপন্সিভ কিনা একটু চেক করে নিব। যেমন ধরেন এটা আইপ্যাডের জন্য, আইপ্যাড ডিভাইসে এইভাবে দেখাবে। এটা ফুললি রেসপন্সিভ কিনা আমরা দেখি। প্রথম হলো হ্যাঁ রেসপন্সিভ। আমরা ধরেন যে না আরও ছোটো ডিভাইসে যাই, মোটো G4-এ যাই, যে মোটো G4-এ ডিজাইনের কোনো চেঞ্জ আসতেছে, ডিজাইন কোনো ধরনের নষ্ট হয়ে হচ্ছে না কিন্তু, হ্যাঁ কোনো ধরনের নষ্ট হয়ে যাচ্ছে না। সো ধরেন যে আরও ওয়েবসাইটে যদি যাই, সো এটা একদম সহজ ভাষা হচ্ছে, আপনি একটা ওয়েব পেজকে যখন যে ডিভাইসের মাধ্যমে আপনি দেখবেন ওই ডিভাইসের আকার ধারণ করবে। ধরেন আপনি ট্যাবে দেখতেছেন, আপনার ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে শো করতেছে এবং খুব সুন্দরভাবে শো করতেছে। আপনি যদি ট্যাবে যান তাহলে ট্যাবেও ঠিকঠাকভাবে আপনার ওয়েব পেজটা শো করতেছে এবং কোনো ধরনের ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে না বা ডিজাইনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো ওইটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। এই যে দেখেন আমার এই ওয়েব পেজটা এভাবে শো করতেছে, হ্যাঁ। তো আমি যতই চেঞ্জ করি না, যেমন গ্যালাক্সি ইউজ করলাম অথবা আইফোন 6, 7, 8, সো আমার ওয়েব পেজটা এভাবে শো করবে। যারা আইফোন ইউজার তারা এভাবে দেখবে, আর যারা ধরেন যে পিক্সেল 2 ইউজার তারা এভাবে দেখবে। এবং আমি চাইলে এখান থেকে যদি রেসপন্সিভে ক্লিক করে আমি এখানে বড় ছোট করে দেখতে পাবো যে কত পিক্সেল বাই 874 ইন্টু 734, এটাকে বোঝায়, বলতেছে পিক্সেল, মানে আপনার এই স্ক্রিন।
আমাদের ল্যাপটপ স্ক্রিন হচ্ছে 1200 থেকে 1400 স্ক্রিন হয়। আপনার স্ক্রিনটা ততটুকু আকারে আপনার ওয়েবসাইটটা শো করবে এবং কোনো ধরনের ডিজাইন নষ্ট হওয়া ছাড়া, বুঝতে পারছেন? এটাকে বলা হয় রেসপন্সিভ। আমাদের বর্তমানে চলতেছে যে এখন রেসপন্সিভ ওয়েবসাইট। তো আমরা করব যে রেসপন্সিভ ওয়েবসাইট। হ্যাঁ, আমরা একটা পেজ যেটা ডিজাইন করব সেটা আমরা রেসপন্সিভ ডিজাইন করব, যেন আমাদের সবগুলা ডিভাইসে ঠিকঠাকভাবে আমরা দেখতে পাই, বুঝতে পারছেন? তো আমরা আগামী ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে আগামী ক্লাসে আমরা এই লেআউটটা তৈরি করব এবং এই লেআউটটা নিয়ে কাজ করব। আস্তে আস্তে আমরা এখানে কি লোগো অ্যাড করব, তারপর সোশ্যাল আইকন অ্যাড করলাম ধরেন, অথবা তারপর নেভিগেশন বার মেনুগুলো অ্যাড করব, মেনু কীভাবে তৈরি করে মেনু অ্যাড করলাম, তারপর স্লাইডার অ্যাড করব। তো মেন সেকশনে আমাদের পছন্দ অনুযায়ী আমরা কি করব, ডিজাইন করব। হ্যাঁ, কী কী কন্টেন্ট থাকবে ওটার উপর বেস করে আমরা করব। প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার আগে আমরা স্টাডি করে নিই ওই ওয়েবসাইটটা আসলে কীরকম হবে। এই ধরনের ওয়েবসাইটে আরও কী কী আর এই রিলেটেড ওয়েবসাইট আরও কী আছে, মানে অনলাইনে আরও কয়টা ওয়েবসাইট আছে এবং ওরা কী ধরনের ডিজাইন করছে। যেমন পেন্টিং সার্ভিস দিয়ে যদি আমি সার্চ করে আরও 1000টা ওয়েবসাইট পাওয়া যাবে এবং ওরা কন্টেন্ট কী কী দিল, সবগুলা অ্যানালাইসিস করে ডিজাইন অ্যানালাইসিস করে আমরা একটা ওয়েব পেজের ডিজাইন দিই এবং ওইটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাই, ওইটা ডিজাইন করে থাকি, বুঝতে পারছেন? ভাইয়া জি ভাইয়া। বলেন। ভাইয়া তাহলে কি মানে মূলত হচ্ছে ওয়েবসাইটের মধ্যে 3টা পার্ট থাকে, হেডার, বডি সেকশন আর হচ্ছে ফুটার। না, এবং মেনু থাকবে, বডি মেনু থাকবে, আপনার স্লাইডার থাকবে। হ্যাঁ, এগুলো ভাইয়া স্লাইডার আর হচ্ছে মেইন সেকশন এই দুইটা কি বডি পার্টের মধ্যে থাকে? কোন বডি পার্টে? মানে আমি এভাবে বললাম যে 3টা পার্ট যদি মূলত ধরি, যে হচ্ছে হেডার সেকশন। 3টা পার্ট না, এখানে হচ্ছে যে হেডার সেকশন একটা পার্ট, ন্যাপবার থাকবে। অনেক সময় ন্যাপবারটা হেডারের সাথে অ্যাড হয়, আবার অনেক সময় হয় না। সেটা বোঝা যায় যে যেমন ধরেন আমার এই ওয়েবসাইটে যদি যান, এখানে হচ্ছে যে হেডারটা হচ্ছে কার সাথে, সরি মেনুটা হেডারের সাথে একসাথে। সো এই ক্ষেত্রে যদি বলেন প্রথম অবস্থায় একটা হেডার থাকবে, তারপর হচ্ছে যে হেডারের ভিতর আমরা লোগো প্লাস মেনু থাকে অথবা মেনুটা আলাদা থাকে। এরপর হচ্ছে আমাদের স্লাইডার থাকবে, এরপর হচ্ছে মেন কন্টেন্ট, এরপর হচ্ছে ফুটার। 4টা অংশ মিনিমাম থাকবে। ও তাহলে ভাইয়া আমরা স্লাইডার আলাদা একটা অপশন আর হচ্ছে মেইন সেকশন আলাদা একটা অপশন। অপশন বলতে কি বোঝাচ্ছেন? অপশন মানে আমি বলছি পার্টের কথা, যে 4টা পার্ট হলো, তাহলে হেডার একটা পার্ট আর স্লাইডার একটা, মেইন সেকশন একটা, এই 3টা আর হচ্ছে ফুটার, এই 4টা সেকশন। 4টা সেকশন মূলত 4টা। এটার ভিতরে আবার সেকশনগুলোর ভিতরে আপনি বিভিন্ন কন্টেন্ট দিবেন। আমি যখন দিব তখন বুঝতে পারবেন যে আসলে কি কি দিচ্ছি বা কি কি দেওয়া উচিত। হ্যাঁ ভাইয়া, মানে একটা ছোট একটা ধারণা করে রাখলাম আর কি, খুব বড় আকারে না গিয়ে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন। ভাইয়া প্রশ্ন নাই, একটা কথা জাস্ট শেয়ার করতে চাই, করব? হ্যাঁ করেন। হ্যালো, বলেন, করেন। ভাইয়া যেহেতু আমি জানি না আমার মতো আর কারো সমস্যা হচ্ছে কিনা, মানে প্রতিদিন ক্লাসগুলো করছি, তারপরে কিছু কিছু জিনিস হঠাৎ করে ধরতে পারছি না। তো যদি একটা গ্রুপের মতো করে দিতেন, ধরেন আমরা এখানে 6 জন করছি, 6 জনের মধ্যে যদি 2 জন করে যদি আমরা একটা গ্রুপ করে ছোট একটা টাস্ক করি, তাহলে হয়তো আমরা একজন একজনের সহযোগিতাটা আরো ভালোভাবে পাবো। যেহেতু অনলাইন, সবাই সবার সাথে কানেক্ট হতে পারছি না ঠিক মতো। আচ্ছা, ওইটার জন্য তো আমি আপনাদেরকে বলছি যে